হ্যালো এভরিওয়ান, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের রসায়ন প্রথম পত্রের অধ্যায় 4টা দেখব আমরা আজকে। তোমরা শুরুতে এই সিকিউটা সলভ করব। এখানে উদ্দীপকটা দেখো, ওই অক্ষে আমরা বিভব শক্তি নিছি, এক অক্ষে আমরা পরিবর্তিত অবস্থাটা নিছি। তো শুরুতে আমার বিক্রিয়কটা ছিল x2d4, এখান থেকে xd2 তে পরিণত হয়েছে। তো এখানে বলছে যে 298 কেলভিন তাপমাত্রায় ও 1 atm চাপে x2d4 এর বিয়োজন মাত্রা 20%। কত বলছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা বিবৃত করো। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা কি ছিল, যে কোন একটা রাসায়নিক পদার্থের বিয়োজন মাত্রাটা তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটার বিয়োজন মাত্রা তার ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা ছিল অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এরপর খ নাম্বার বলছে Fe3O4 এর অম্লত্ব কত। তো Fe3O4 এটার অম্লত্ব বের করতে বলছে। অম্লত্ব মানে কি, Fe3O4 কত মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে। ওকে, তো আমরা Fe3O4 এর অম্লত্বটা বের করব। তো Fe3O4 এটার অম্লত্ব বের করতে বলছে। এটা অম্লত্ব বের করতে বললে আমরা কি করব, একটা HCl অ্যাড করব, দেখব কত মোল HCl এর সাথে বিক্রিয়া করে। Fe3O4 যখন HCl এর সাথে বিক্রিয়া করে, এখানে FeCl3 FeCl2 আর হচ্ছে H2 তৈরি করে। ওকে, তাহলে যদি ব্যালেন্স করতে চাই, এখানে 2 দেওয়া লাগবে। H2 এর আগে হচ্ছে কত, H2 এর আগে হচ্ছে 4 দেওয়া লাগবে। H2 এর আগে 4 দিব, আর এখানে আমরা 8 দিব, তাহলে ব্যালেন্সড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে Fe3O4 আসলে কি করছে, 8 মোল HCl এর সাথে বিক্রিয়া করছে, এজন্য Fe3O4 এটার অম্লত্ব হচ্ছে 8। তো Fe3O4 এটার অম্লত্ব হচ্ছে কত, 8। যত মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তার অম্লত্ব তত। ওকে, আচ্ছা। এরপর গ নম্বরে বলছে উদ্দীপকের বিক্রিয়াটির ক্যাপির মান নির্ণয় করো। ক্যাপি বের করতে বলছে। কি হয়েছে এখানে, x2d4 থেকে 2x2 হয়েছে, এত তাপমাত্রায় ও এত চাপে x2d4 এর বিয়োজন মাত্রা 20%। ওকে, আচ্ছা। তো আমরা কি বলছিলাম, যখনই ক্যাপি কেসির ম্যাথ থাকবে তখন আমি রাইস টেবিল দিয়ে করব। তোমরা শুরুতে লিখে ফেলবো, আর তোমরা পরীক্ষায় লিখবা বিক্রিয়া, আই মানে ইনিশিয়াল, শুরুতে, সি মানে হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন, ই মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তোমরা বাংলায় লিখবা পুরোটা। তার মানে বিক্রিয়াটা কি ছিল, বিক্রিয়াটা x2d4 থেকে 2x2 হবে, x2d4 টু 2x2, x2d4 এটা থেকে 2xd2, xd2 দুইটা হয়েছে। ওকে, এরপর আমাদের আই মানে ইনিশিয়াল মানে শুরুতে কতটা ছিল। এখানে কি বলছে কোথাও শুরুতে কতটা নিয়ে কাজ শুরু করছো, বলে নাই। যদি বলা না থাকে তখন কি করা লাগে, এখানে শক দেখে লেখা লাগে। এখানে শকটা কত ছিল, 1, এই জন্য শুরুতে এটা 1 হবে। শুরুতে কি কোনো উৎপাদ থাকে না, শুরুতে কোনো উৎপাদ থাকে না, এই জন্য শুরুতে উৎপাদ কি হবে, 0 হবে। সি মান হচ্ছে চেঞ্জ বা পরিবর্তন, পরিবর্তনটা অলওয়েজ বিক্রিয়া দেখে বসে। এখানে সামনে কত আছে, 1, এই জন্য হবে -x, এখানে সামনে কত আছে, 2, এই জন্য হচ্ছে +2x। উৎপাদিত হয় এই জন্য প্লাস হবে, আর বিক্রিয়ক কি হয়, বিয়োজিত হয়, এই জন্য কি হবে, মাইনাস হবে। ই মান হচ্ছে ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা। সাম্যাবস্থায় কি হবে, ছিল 1, x মোল বিয়োজিত হয়েছে, সাম্যাবস্থায় থাকবে হচ্ছে 1 - x।
ছিল 0, 2x মোল তৈরি হয়েছে, এটা হবে 2x। তাহলে মোট মোল সংখ্যা কত? মোট মোল সংখ্যা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 2x। 1 মাইনাস এক্স প্লাস 2x, এটা হচ্ছে মোট মোল সংখ্যা। কত আসে? 1 প্লাস এক্স। তো 1 প্লাস এক্স হচ্ছে আমাদের মোট মোল সংখ্যা। ওকে, এরপর আমরা আংশিক চাপ লিখে ফেলবো। আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার। আংশিক চাপ মানে কি? আংশিক চাপ মানে হচ্ছে মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আবার প্রত্যেকটা জিনিসের মূল ভগ্নাংশ মানে কি? প্রত্যেকটা জিনিসের সাম্যাবস্থায় মোলকে মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিব, তাহলে তার মূল ভগ্নাংশ পেয়ে যাব। ওই মূল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করে দিলে আমি আংশিক চাপ পেয়ে যাব। তাহলে দেখো, এই যে এই অবজেক্টটা x2d4, এটা মূল ভগ্নাংশ কি হবে? নিজের মূল 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই টোটাল মূল 1 প্লাস এক্স। মূল ভগ্নাংশ ইন্টু ধরলাম মোট চাপ হচ্ছে পি, এই মূল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করে দিব, আংশিক চাপ পেয়ে যাব। সিমিলারলি এটার জন্য এটার মূল ভগ্নাংশ কি হবে? 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু মোট চাপ কত? পি। ওকে, আচ্ছা, এরপর দেখো এখানে একটা কথা বলছে। কি কথা বলছে? যে x2d4 এর বিয়োজন মাত্রা 20%। x2d4 এটার বিয়োজন মাত্রা 20%। আমরা জানি বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। কার? x2d4 এর। এখানে 1 atm চাপে, তার মানে পি এর ভ্যালু হচ্ছে 1 atm বলে দিছে, অ্যান্ড আলফার ভ্যালু হচ্ছে 20%। তাহলে দেখো আমাদের ফর্মুলা কি ছিল? বিয়োজন মাত্রা আলফার, বিয়োজন মাত্রা আলফা মানে ছিল বিয়োজিত মূল ডিভাইডেড বাই আদি মূল। বিয়োজন মাত্রা মানে কি ছিল? বিয়োজন মাত্রা ছিল কত মূল বিয়োজিত হয়েছে ডিভাইডেড বাই আদিতে কত মূল ছিল। কারটা দিছে? এখানে x2d4টা দিছে। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি x2d4 এটা বিয়োজিত হয়েছে x মূল, এই জন্য উপরে বসাবো x ডিভাইডেড বাই নিচে হবে আদি মূল। x2d4 শুরুতে কত মূল ছিল? 1 মূল ছিল, নিচে বসাবো 1। আলফার ভ্যালু কত বলে দিছি? বিয়োজন মাত্রা 20%। তখন আলফার ভ্যালু হচ্ছে 20%। 20% মানে কি? 20 ডিভাইডেড বাই 100। তো আলফার ভ্যালু হচ্ছে 20% ইকুয়ালস টু এক্স ডিভাইডেড বাই 1। ওকে, তাহলে এক্সের ভ্যালু কত আসে? 20 ইন্টু 1/100 মানে কি? 0.20। তো এক্সের ভ্যালুটা পেয়ে গেলাম 0.20। ওকে, আচ্ছা, এখন আমরা ক্যাপিটা বের করব। তাহলে দেখো আমাদের ক্যাপি, এটা কি হবে? ক্যাপি মানে হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। সামনে যে সংখ্যাগুলো থাকে ওই সহগুলো পাওয়ার আকারে চলে যায়। ওকে, তাহলে এখানে কি ছিল জিনিসটা? উৎপাদে ছিল x d2, সামনে 2 ছিল, এটা পাওয়ার আকারে চলে যাবে। তো পরে হবে পার্শিয়াল প্রেশার অফ x d2, x d2 আংশিক চাপ, সামনে 2 ছিল, এটা পাওয়ার আকারে চলে যাবে। নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ। বিক্রিয়ক কে ছিল? বিক্রিয়কের ছিল x2d4। তো নিচে হবে x2d4 এর আংশিক চাপ p অফ x2d4, সামনে কি 1 ছিল, পাওয়ার 1 হয়ে যাবে, পাওয়ার 1 তো আর দেওয়া দরকার নাই। তো আমরা ক্যাপিটা বের করতে চাই ফাইনালি। এখন দেখো x d2 এর আংশিক চাপ কত? রাইস টেবিলটা দেখি। x d2 এটার আংশিক চাপ হচ্ছে 2x বাই 1 প্লাস এক্স ইন্টু পি। 2x বাই 1 প্লাস এক্স ইন্টু পি। তো x d2 এর আংশিক চাপ হবে 2x বাই 1 প্লাস এক্স ইন্টু পি। এটার উপর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দিব। নিচে হচ্ছে x2d4 এর আংশিক চাপ। x2d4 এর আংশিক চাপ কত? x2d4 এটার আংশিক চাপ হচ্ছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু পি। তো 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু হচ্ছে কি পি। ওকে, এখন এটাকে একটু সিম্পলিফাই করো। ক্যাপি ইকুয়ালস টু, এটা যদি সিম্পলিফাই করি দেখো এখানে পি স্কোয়ার আর নিচের পি কাটা যাবে, উপরে শুধু পি থাকবে। ওকে, আর এখানে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, আর এখানে নিচে আছে হচ্ছে 1 প্লাস এক্স। হ্যাঁ, আর এখানে হচ্ছে 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। তো 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার 1 প্লাস এক্স দিয়ে কাটা যাবে, এখানে নিচে 1 প্লাস এক্স থাকবে। ওই 1 প্লাস এক্স এর সাথে এটা উল্টায় যাবে, 1 মাইনাস এক্স গুণ হবে। 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, এটা হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1 মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার। ওকে, এখন যার ভ্যালুটা বসাও এখানে।
তো এখানে যদি ভ্যালুটা বসাই, কেপি ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার, এক্সের ভ্যালুটা আগে বের করছি 0.2, এটার হোল স্কোয়ার ইন্টু পি, পি মানে চাপ, চাপ কত বের করছি দেখো তো, দেওয়া আছে চাপটা, চাপ হচ্ছে যে 1 ATM, পি এর জায়গায় 1 ATM বসাই দিব। 4x স্কোয়ার ইন্টু পি, পি এর জায়গায় হচ্ছে 1, চাপটা কিন্তু ATM এ বসবে, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স এর ভ্যালু কি 0.2, এটার হোল স্কোয়ার। তো এটা ক্যালকুলেটরে বসাই, অ্যান্সারে চলে আসবে। তো এটার ভ্যালু হচ্ছে 4 ইন্টু 0.2 স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 0.2, এটা হোল স্কোয়ার। এখান থেকে ক্যাপির ভ্যালুটা চলে আসে 0.167। ক্যাপির একক কি? ক্যাপির একক হচ্ছে ATM টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে কি? উৎপাদের মূল মাইনাস বিক্রিয়কের মূল। এখানে উৎপাদের মোট মোল কত? 2, বিক্রিয়কের মোট মোল কত? 1, তো ডেল এন হবে 2 মাইনাস 1। ক্যাপির একক ছিল ATM টু দি পাওয়ার ডেল এন। ডেল এন মানে কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক, 2 মাইনাস 1 মানে 1 হবে, 1 তো আর দেওয়ার দরকার নাই। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো গ নাম্বার কোশ্চেনে জাস্ট হচ্ছে ক্যাপিটা বের করতে বলছে, দ্যাটস ইট। এরপরে ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। ঘ নাম্বার কোশ্চেনে কি বলছে? ঘ নাম্বার কোশ্চেন বলছে যে x_d2 উৎপাদনে তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে উৎপাদের পরিমাণের ভিন্নতা হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। x_d উৎপাদনে তাপমাত্রা ও চাপ পরিবর্তন করব, তখন উৎপাদনের পরিমাণের ভিন্নতা হবে কিনা এটা বের করতে বলছে। ওকে, তো ফার্স্ট অফ অল এই গ্রাফটা দেখো। এই গ্রাফটাতে এটা হচ্ছে বিভব শক্তি, এইদিকে বিক্রিয়কের বিভব শক্তিটা বেশি আর উৎপাদের বিভব শক্তিটা কম। আমরা জানি একটা বিক্রিয়ার ডেল এইচ মানে হচ্ছে উৎপাদের বিভব শক্তি মাইনাস বিক্রিয়কের বিভব শক্তি। তো এখানে উৎপাদের বিভব শক্তিটা কম, বিক্রিয়কের বিভব শক্তিটা বেশি, এই জন্য উৎপাদের বিভব শক্তি থেকে বিক্রিয়কের বিভব শক্তি মাইনাস করলে ডেল এইচটা কি আসবে? নেগেটিভ আসবে। ডেল এইচ নেগেটিভ আসবে মানে সেটা কি ধরনের বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। ফার্স্ট অফ অল ডেল এইচটা নেগেটিভ, এটা বুঝে গেলাম। তো আমাদের তাপমাত্রা আর কি বলছে? চাপের প্রভাবটা এক্সপ্লেন করতে বলছে। হ্যাঁ, তাপমাত্রা ও চাপের পরিবর্তন করলে উৎপাদের পরিমাণে ভিন্নতা হবে কিনা। ওকে, তো ফার্স্ট অফ অল বিক্রিয়াটা লিখি। X2D4 এটা যখন আয়নিত হবে এখান থেকে 2X_D2 হবে। এটার ডেল এইচ এর ভ্যালুটা কি পাইলাম? ডেল এইচ এর ভ্যালুটা নেগেটিভ পাইছি। কেন? কারণ এখানে বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তিটা বেশি, উৎপাদেরটা কম, এই জন্য ডেল এইচটা নেগেটিভ হবে। আচ্ছা, এখন আমরা তাপমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করব। তাপমাত্রার প্রভাব, তাপমাত্রার প্রভাবটার জন্য আমরা ভ্যান হফের সমীকরণ দিয়ে ব্যাখ্যা করব। তো ভ্যান হফের সমীকরণটা কি ছিল? ভ্যান হফের সমীকরণ ছিল এরকম, লন কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই আরটি, লন কেপি ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই আরটি প্লাস হচ্ছে কনস্ট্যান্ট মানে সি। তাহলে এই ভ্যান হফের সমীকরণে আমি যদি যাই, এখানে লন কেপিটা দিছে আর
এই জায়গায় ক্যাপি মানে কি? ক্যাপি মানে হচ্ছে উৎপাদ বাই বিক্রিয়ক। উৎপাদের আংশিক চাপ পি অফ উৎপাদ, উৎপাদ বলতে কি এক্স ডি টু এর হোল স্কোয়ার ডিভাইড বাই পি অফ এক্স টু ডি ফোর। ওকে, আচ্ছা তাহলে দেখো এখানে ডেল এইচটা কি নেগেটিভ। এই যে ডেল এইচ, এই ডেল এইচ হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ আর সামনে নেগেটিভ, তাহলে ওভারঅল সাইনটা কি হবে? এই ওভারঅল সাইনটা হবে পজিটিভ। তাহলে এই যে ক্যাপি আর এই যে টি তাপমাত্রা, এদের সম্পর্কটা কেমন হবে? দেখে মনে হইতেছে ব্যস্তানুপাতিক, দেখে মনে হইতেছে যে তাপমাত্রা বৃদ্ধি করলে ক্যাপিটা কমে যাবে। এটা দেখে বলা যাবে না এটা উপর এটা নিচে, তার মানে একটা একটা ব্যস্তানুপাতিক, দেখে বলা যাবে না। এই চিহ্নটা খেয়াল করা লাগবে। এখানের মাইনাস আর এখানের মাইনাস মিলে ওভারঅল পজিটিভ আসছে, তার মানে আসলে এখানে যেটা দেখা যাচ্ছে সেটাই হইতো, সেটাই হবে। আর যদি এখানে ওভারঅল সাইনটা নেগেটিভ আসতো তখন এটা কিন্তু ব্যস্তানুপাতিক হইতো না, সমানুপাতিক হয়ে যেত। তো ডেল এইচ এর চিহ্নটা বসানোর পরে ওভারঅল সাইনটা চিন্তা করবা, দেন দেখবা যে ক্যাপির সাথে আরটির সম্পর্কটা কেমন। হ্যাঁ, সামনে পজিটিভ আসছে, তার মানে ক্যাপির সাথে আরটিটা অনেক ক্যাপির সাথে টিটা অনেকটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখাবে। তার মানে তুমি যদি তাপমাত্রা বৃদ্ধি করো তখন ক্যাপি কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে ক্যাপিটা যেহেতু ব্যস্তানুপাতিক, ক্যাপিটা হ্রাস পাবে। তো তাপমাত্রা বৃদ্ধি করলে ক্যাপি হ্রাস পাবে। এখন এখানে দেখো ক্যাপি যদি হ্রাস পায়, এই ক্যাপিটা যদি হ্রাস পায় তখন উৎপাদটা কি হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? উৎপাদটাও হ্রাস পাবে। তার মানে আমি ফাইনালি কি বুঝতে পারলাম? তাপমাত্রা যদি বাড়ায় তখন ক্যাপি কি হবে? হ্রাস পাবে। ক্যাপি হ্রাস পাইলে উৎপাদ কি হবে? হ্রাস পাবে। তো বলবা উৎপাদ হচ্ছে হ্রাস পাবে। যে উল্টা কাজটা করতা, তাপমাত্রা যদি কমাইতা ক্যাপিটা বৃদ্ধি পাইতো, ক্যাপি বৃদ্ধি পাইলে উৎপাদটা বৃদ্ধি পাইতো, উৎপাদ বৃদ্ধি পাইলে বিক্রিয়ক কি হবে? হ্রাস পাবে। ওকে, এভাবে বলবা জিনিসটাকে। এরপর এই বিক্রিয়ায় আমরা যদি চাপের প্রভাবটা বলতাম, এখানে উৎপাদের মোট মোল সংখ্যা কত? 2, আর বিক্রিয়কের মোট মোল সংখ্যা কত? 1। আমি যে চাপের প্রভাবটা বলি, এখানে চাপের প্রভাব, তো এখানে মোল সংখ্যা অফ বিক্রিয়ক, বিক্রিয়কের মোল সংখ্যা 1, আর মোল সংখ্যা অফ উৎপাদ, উৎপাদের মোল সংখ্যা 2। যেহেতু উৎপাদের মোল সংখ্যাটা বেশি, এই জন্য আমরা যদি চাপ বৃদ্ধি করি তখন উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে। চাপ যদি বৃদ্ধি করি উৎপাদ কি হবে? চাপ বৃদ্ধি করলে উৎপাদ হ্রাস পাবে, উৎপাদ হ্রাস পেলে বিক্রিয়ক কি হবে? বৃদ্ধি পাবে। উল্টা কাজ যদি করতাম, আমরা যদি চাপকে হ্রাস করতাম উৎপাদ কি হইতো? বৃদ্ধি পাইতো। উৎপাদ বৃদ্ধি পাইলে বিক্রিয়ক কি হইতো? হ্রাস পাইতো। ঠিক আছে, এটা ছিল চাপের প্রভাব, আগেটা ছিল তাপমাত্রার প্রভাব। ওকে, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা সেকেন্ড প্রবলেমটাতে চাই। কি বলছে এখানে দেখো, A2B4 থেকে 2AB2 হবে। এ ও বি এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 7 ও 8। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 180 m চাপে A2B4 এর বিয়োজন মাত্রা 15%। তোমাকে শুরুতে বলছে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে। তো কোয়ান্টাম সংখ্যার সংখ্যাটা লিখবা। তো কোয়ান্টাম সংখ্যা কি ছিল? পরমাণুর ইলেকট্রনের শক্তি স্তরের আকার আকৃতি, ত্রিমাত্রিক দিক বিন্যাস, ইলেকট্রনের ঘূর্ণনের দিক, 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, এগুলোকে একত্রে কোয়ান্টাম সংখ্যা বলে। আচ্ছা, এরপর বলছে AgNH3 যোগে কি ধরনের বন্ধন বিদ্যমান। ওকে, তাহলে দেখো এই যে Cl, এটা প্লাস এটা মাইনাস, তো Cl এর সাথে যৌগটার হচ্ছে আয়নিক বন্ধন বিদ্যমান। আবার Ag-এর সাথে NH3, এটার হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান। আবার N এর সাথে H, এটার হচ্ছে সমযোজী বন্ধন বিদ্যমান। 3 ধরনের বন্ধন আছে, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন। ওকে, এরপর তোমাকে গ নাম্বার বলছে বিক্রিয়াটার ক্যাপি ও ক্যাসির মধ্যে সম্পর্ক প্রতিপাদন করো। ওকে, ক্যাপি ক্যাসির সম্পর্ক। আচ্ছা,
তো আমরা ক্যাপি আর কেসির ইকুয়েশনটাকে লিখবো, ক্যাপি কেসির ইকুয়েশন লিখে দেন সেখান থেকে দুটার মধ্যে একটা সম্পর্ক নিয়ে আসবো। ওকে, আচ্ছা, তো দেখো এটা আমরা স্টার্ট করি। এই বিক্রিয়াটার জন্য ক্যাপি, এটার সমীকরণ কি হবে? ক্যাপির সমীকরণ হবে উৎপাদের আংশিক চাপ পি অফ এ বি টু, সামনে টু আছে, এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি অফ এ টু বি ফোর। ওকে, আচ্ছা, কেসির সমীকরণটা কি হবে? কেসির সমীকরণ হবে উৎপাদের ঘনমাত্রা এ বি টু, এটার ঘনমাত্রা সামনে টু আছে, এটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ টু বি ফোর, এটার ঘনমাত্রা। ওকে, আচ্ছা, এরপর আমাদের একটা ফর্মুলা ছিল পিভি ইকুয়ালস টু এনআরটি। একটা ফর্মুলা ছিল পিভি ইকুয়ালস টু এন আর টি। আবার এন মানে কি? ডাব্লিউ বাই এম। তো এটাকে একটু সিম্পলিফাই করে দেখো, পিভি ইকুয়ালস টু এনআরটি। তো পিভি ইকুয়ালস টু এন মানে কি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম আর টি। তো আমার দরকার কি আসলে? এমটাকে এই পাশে নিয়ে আসে, পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই ভি আর টি। ওকে, পি ইকুয়ালস টু ডাব্লিউ বাই ভি আর টি। তাহলে দেখো ডাব্লিউ বাই ভি, কোনো একটা বস্তুর ভরকে যদি আয়তন দিয়ে ভাগ করে দিই তাহলে তার কি পাই? ঘনমাত্রা পাই। সে ঘনমাত্রাকে সি বললাম, তো পি ইকুয়ালস টু সি আর টি। এটা একটা ফর্মুলা, পি ইকুয়ালস টু সি আর টি। ওকে, আচ্ছা, এখন ক্যাপির যে সমীকরণটা, সেই সমীকরণটাতে আমি পি এর ভ্যালুটা বসাই দিব। ঠিক আছে, ওকে, তো ক্যাপির সমীকরণ 1 নং সমীকরণে আমরা পি এর ভ্যালুটা বসাবো। তো চাপ পি মান হচ্ছে সিআরটি। ক্যাপির যে সমীকরণ এটা, এটা কি হবে? উপর হচ্ছে পি অফ উৎপাদ, উৎপাদে কি ছিল? উৎপাদে ছিল এ বি টু। তো পি এর জায়গায় সিআরটি বসাই দিব। এই যে পি আছে, এর জায়গায় সিআরটি বসাই দিব। সি বলতে কাটতে হবে এ বি টু এর সিটা হবে। তো এখানে পি, এটা যে আমি বসাবো সি আর টি। সিটা হচ্ছে কার? সিটা হচ্ছে এ বি টু এর সি। ওকে, সামনে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দিব। নিচে হচ্ছে পি অফ এ টু বি ফোর। তো পি ইকুয়ালস টু কি? সি আর টি। এখানে কার? এটা হচ্ছে এ টু বি ফোর এর। ওকে, এ টু বি ফোর এর। এখন দেখো এটা যদি হোল স্কোয়ার করি কি আসে? এখানে আসে সি অফ এ বি টু এর হোল স্কোয়ার, এ বি টু এর ঘনমাত্রার হোল স্কোয়ার। এ বি টু এর ঘনমাত্রাকে আমরা এ বি লিখে এরকম থার্ড ব্র্যাকেট দিতে পারি, হোল স্কোয়ার ইন্টু হচ্ছে আর স্কোয়ার টি স্কোয়ার, আর নিচের হচ্ছে আর টি। এই যে নিচের আর টি আর উপরের আর স্কোয়ার টি স্কোয়ার কাটা গেলে উপরে শুধু আর টি থাকবে, আর নিচে কি থাকবে? নিচে হচ্ছে সি অফ এ টু বি ফোর। এ টু বি ফোরের ঘনমাত্রা মান হচ্ছে এ টু বি ফোর লিখে আমরা থার্ড ব্র্যাকেট দিব। এটা হচ্ছে এ টু বি ফোরের ঘনমাত্রা। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ক্যাপি। তো ক্যাপি ইকুয়ালস টু, এখানে আসলে দেখো আরটিতে কি হয়েছে? আরটি টু দি পাওয়ার 2 - 1 হয়েছে আর কি। উপরে হয়েছে 2 আর নিচে হচ্ছে এই যে এটা মাইনাস গেছে আর কি, 2 - 1। এটা আসলে কি? এটা আসলে উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। এটা হচ্ছে মোলের পার্থক্য, ডেলেন। তো আমি লিখতে পারি ক্যাপি ইকুয়ালস টু এ বি টু এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ টু বি ফোর। এটা মানে কি ছিল দেখো তো? এটা মানে ছিল ক্যাসি। এ বি টু এর ঘনমাত্রা হোল স্কোয়ার বাই এ টু বি ফোর, এটা মানে ক্যাসি। তো এই জায়গায় আমরা ক্যাসি বসাই দিব। এটা জায়গায় বসাই দিব কি? ক্যাসি। বসাইলাম ক্যাসি ইন্টু আর টি হোল টু দি পাওয়ার 2 - 1।
টু ছিল উৎপাদের মোল, 1 হচ্ছে বিক্রিয়কের মোল, এই দুইটা মোলের পার্থক্য, এটাকে আমি ডেল এন বললাম। এটা হচ্ছে ক্যাপি কেসির মধ্যে সম্পর্ক, ক্যাপি ইকুয়ালস টু কে সিআরটি ইন্টু হোল টু দি পাওয়ার ডেল এন। ওকে, তো এখানে ডেল এন এর ভ্যালু কত? 1, এখানে ডেল এন এটার ভ্যালু কত? 1, দ্যাটস ইট। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এরপর পরের প্রবলেমটা যাই। পরে বলছি যে চাপ 0.65 ATM এ হ্রাস করলে এ টু বি ফোর এর বিয়োজন মাত্রা 5% বৃদ্ধি হবে কিনা। ওকে, এ টু বি ফোর এর বিয়োজন মাত্রা অলরেডি কত? 15%। হ্যাঁ, তো এটা এক্সপেরিমেন্টটা করছো তুমি 25°C তাপমাত্রা 1 ATM চাপে, বিয়োজন মাত্রা দিছে। এখন তোমাকে বলছে চাপটা 0.65 ATM করবা, এ টু বি ফোর এর বিয়োজন মাত্রা 5% বৃদ্ধি হবে কিনা। তো বিয়োজন মাত্রা আমরা বের করব। তো দেখো এখানে কি তাপমাত্রা চেঞ্জ করছো? না, তাপমাত্রা চেঞ্জ করো নাই। তাপমাত্রা চেঞ্জ না করলে ক্যাপি কি হবে? সেম থাকবে। তো ক্যাপির ভ্যালুটা আগে বের করা লাগবে, যে ইনফরমেশনগুলো দিছে। তো যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলো ইউজ করে আগে আমরা ক্যাপি বের করব, দেন সেই ক্যাপিটা পরের ক্ষেত্রে ইউজ করে বিয়োজন মাত্রাটা বের করব। ওকে, তাহলে এটার জন্য আগে রাইস টেবিল লিখে ফেলি আমরা। শুরুতে লিখব আর আই সি ই। এখানে আমরা এগুলো লিখে দিতে পারি। এ হচ্ছে নাইট্রোজেন আর এটা কি? অক্সিজেন। তো এটা হচ্ছে, তুমি আগেরটাতেও এ বি বলতে যেটা সেটা লিখে দেবে আর কি। এ হচ্ছে নাইট্রোজেন আর বি হচ্ছে কি? অক্সিজেন। তো এটা হচ্ছে N2O4 আর NO2, আগেরটাতেও লিখে দেবে আর কি, N2O4 NO2। তো এখানে N2O4 ছিল, ওইটা বিয়োজিত হয়ে NO2 হবে। ওকে, তো লিখি আমরা এখানে N2O4, এখান থেকে 2 মোল NO2 হবে। মানে ইনিশিয়ালি কত মোল ছিল বলে নাই, না বললে এটা 1 ধরবো, কারণ এখানে 1 আছে, উৎপাদ শুরুতে 0 থাকে। সি মানে চেঞ্জ, এটা অলওয়েজ এই নাম্বারটা দেখে বসে। সামনে 1 আছে এই জন্য -x, সামনে 2 আছে এই জন্য +2x। ইকুইলিব্রিয়ামে কি হবে? 1 - x, আর এটা হবে কি? 2x। ওকে, এরপর ক্যাপি বের করতে হলে আংশিক চাপ বের করা লাগে। আংশিক চাপ px মানে কি? মূল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মূল ভগ্নাংশ মানে কি? নিজের মূল বাই টোটাল মূল। নিজের মূল হচ্ছে 1 - x আর টোটাল মূল কত? 1 - x + 2x। 1 - x + 2x মানে হচ্ছে 1 + x, এটা হচ্ছে মোট মূল। তো 1 - x কে মোট মূল 1 + x দিয়ে ভাগ করে দিব, তাহলে আংশিক চাপ পেয়ে যাব। ওই আংশিক চাপের সাথে মোট চাপ গুণ করে দিব, পার্শিয়াল প্রেসার পেয়ে যাব। সো মূল ভগ্নাংশের সাথে মোট চাপটা গুণ করে দিব, তাহলে আংশিক চাপ পেয়ে যাব। এটার মূল ভগ্নাংশ কি হবে? 2x ডিভাইডেড বাই 1 + x ইন্টু মোট চাপ p। ওকে, তুমি যদি ক্যাপির ভ্যালুটা বের করে ফেলি। ক্যাপি মানে কি? উৎপাদের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়কের আংশিক চাপ। তো পি অফ উৎপাদ মানে কি? NO2। NO2 এর আংশিক চাপ, সামনে 2 আছে হোল স্কয়ার, ডিভাইড বাই পি অফ N2O4। N2O4 এর আংশিক চাপ। এখন দেখো NO2 এর আংশিক চাপ কত হবে? 2x বাই 1 + x ইন্টু p। তো NO2 এর আংশিক চাপ কি হবে? 2x বাই 1 + x ইন্টু p। ওকে, তো এখানে বসাই 2x ডিভাইডেড বাই 1 + x ইন্টু p, এটার হোল স্কয়ার। নিচে হচ্ছে পি অফ N2O4। N2O4 কত? 1 - x ডিভাইডেড বাই 1 + x ইন্টু p। ওকে, তো এখানে দেখো কি কি দেওয়া আছে শুরুতে ইনফরমেশনগুলো। এখানে দেওয়া আছে এটার বিয়োজন মাত্রা 15%, কার? এ টু বি ফোর এর বিয়োজন মাত্রা 15% অ্যান্ড চাপ ছিল 1 ATM। শুরুতে চাপ ছিল 1 ATM অ্যান্ড বিয়োজন মাত্রা হচ্ছে 15%। ওকে, তার মানে আমাদের এখানে
আমাদের এখানে চাপ পিটা দেওয়া, চাপ পিটা হচ্ছে 1 atm অ্যান্ড হচ্ছে বিয়োজন মাত্রা 15% কার N2O4 এর। তো আমরা জানি বিয়োজন মাত্রা মানে কি, বিয়োজিত মোল ডিভাইডেড বাই আদি মোল। তোমার এটা আসলে এক্স বের করে হিন্ট দিছে, এটা আমি এখানে লিখে ফেলতেছি, এক সাইডে লিখবা আর কি রাফ করে। তো এটা এই পাশে লিখে, জায়গা নাই যেহেতু। বিয়োজন মাত্রা আলফা, এটা মানে হচ্ছে বিয়োজিত মোল ডিভাইডেড বাই আদি মোল। এখানে দেখি আলফার ভ্যালু কত বলছে, 15%, হ্যাঁ, ইকুয়ালস টু বিয়োজিত মোল N2O4 বিয়োজিত হয়েছে কত, এক্স, আসলে এক্স হবে, এক্স এর জায়গায় নিচে হচ্ছে এ মানে আদি মোল। N2O4 আদিতে কত মোল ছিল, 1 মোল ছিল, নিচে হচ্ছে 1। তাহলে 15% মানে 15/100, 0.15। তাহলে এক্স এর ভ্যালু হবে 0.15। তো এক্স ইকুয়ালস টু 0.15। ওকে, এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন এক্স এর ভ্যালু এখানে বসাই, পি এর ভ্যালু এখানে বসাই। তাহলে 2 ইন্টু এক্স এর ভ্যালু কি 0.15 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এক্স মানে 0.15 ইন্টু মোট চাপ মানে কত 1, এটার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে কি 1 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু কি 0.15 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, 1 প্লাস 0.15 ইন্টু মোট চাপ পি মানে কি 1। এটা ক্যালকুলেশন করবা, ক্যাপিটা চলে আসবে। এটা কি ক্যালকুলেশন করি, ক্যাপিটা চলে আসবে। আমার কাছে অ্যান্সার বের করা আছে, আমি অ্যান্সার লিখে দিচ্ছি। তো এটার ক্যাপির ভ্যালুটা আসবে 0.0921, 0.0921 এত হচ্ছে এটিএম ক্যাপির ভ্যালুটা। এই ক্যাপিটা কার উপর ডিপেন্ড করে, এই ক্যাপিটা শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাপমাত্রা যদি ফিক্স রাখো, ক্যাপি ফিক্স থাকবে। অন্য যাই কিছু না করো না কেন, চাপ চেঞ্জ করো, যাই করো না কেন, তাপমাত্রা চেঞ্জ না করলে ক্যাপি চেঞ্জ হবে না। এখন তোমার ডিফারেন্ট একটা সিনারিও দিছে, সেই ডিফারেন্ট সিনারিওটা হচ্ছে এরকম, সব সেম কাহিনী, তুমি চাপটা 0.65 atm করবা, তখন বিয়োজন মাত্রাটা কেমন হবে, 5% হবে কিনা দেখবা। তাহলে এই যে ক্যাপির সমীকরণটা, এটা আমরা একটু লিখি। কি সমীকরণটা ক্যাপির, ক্যাপি ইকুয়ালস টু 2x by 1 plus x into p এটা হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 minus x by 1 plus x into p, হ্যাঁ। 2x by 1 plus x into p এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 minus x ডিভাইডেড বাই 1 plus x into p। ওকে, এখন এটা একটু সিম্পলিফাই করো, ক্যাপি ইকুয়ালস টু, এটা একটু সিম্পলিফাই করি, 2x এর হোল স্কয়ার মানে 4x স্কয়ার ইন্টু পি, আর 1 প্লাস এক্স স্কয়ার, 1 প্লাস এক্স, নিচের এক্স কাটা যাবে, 1 প্লাস এক্স, এইখানে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স স্কয়ার, এটা থাকবে। ওকে, এখন তাপমাত্রা যেহেতু চেঞ্জ করি নাই, ক্যাপিটা কি থাকবে, সেম থাকবে, আগে যেটা বের করছি সেটাই হবে। কি বের করছে আগে, ক্যাপির ভ্যালুটা 0.0921, তো ক্যাপির ভ্যালুটা আসছে 0.0921 ইকুয়ালস টু 4 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু, এবার চাপটা তুমি চেঞ্জ করছো, চাপটাকে তুমি পি প্রাইম ধরো, হ্যাঁ, চাপটাকে পি প্রাইম ধরো, তখন এক্সট্রা এক্স থাকবে না, এক্সট্রা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এখানে আমরা পি এর ভ্যালুটা কত বসাবো, দেখো বলে দিছে পি এর ভ্যালুটা কত। কি বলছে দেখো, চাপটা হচ্ছে 0.65 atm করবা, তো পি এর জায়গায় 0.65 বসাই দিবা, পি এর জায়গায় বসাবা 0.65, 0.65 1 মাইনাস এক্স স্কোয়ার 0.65 এটার হোল স্কোয়ার। তো এখানে সরি এটা তো এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার
তো 4x² ইন্টু 0.65 1 মাইনাস x², এটাকে এই পাশে পাঠাবা, একটু সিম্পলিফাই করবা, x এর ভ্যালুটা চলে আসবে। তো এখান থেকে x এর ভ্যালুটা বের করা আছে, আমি লিখে দিচ্ছি। x এর ভ্যালুটা 0.185 আসে। 0.185 x এর ভ্যালু এত। তো আমরা জানি কি বিয়োজন মাত্রা আলফা মানে কি বিয়োজিত মূল বা আদি মূল। বিয়োজিত মূল কত? 0.185 ডিভাইডেড বাই আদি মূল। n/4 আদিতে কত ছিল? 1 মোল ছিল, ইন্টু 100%। এটা হচ্ছে তোমার আলফা। বিয়োজিত মূল ডিভাইডেড বাই আদি মূল ইন্টু 100%। এটা যদি গুণ করি, সিম্পলিফাই করি, 18.5% আসে। আগে ছিল কত? আগে ছিল 15%। আগে ছিল 15%, এখন হয়েছে 18.5%। মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? 3.5% বৃদ্ধি পাইছে। তোমাকে বলছে 5% বৃদ্ধি পাবে কিনা? না, 3.5% বৃদ্ধি পাবে, 5% বৃদ্ধি পাবে না। বুঝতে পারছো? তো এটা বলবা যে ফাইনালি 3.5% বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে, 5% বৃদ্ধি পাবে না। এটা অ্যান্সার। এটাই ছিল আমাদের ডি নাম্বার কোশ্চেনটা। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর আমরা নেক্সট কোশ্চেনটাতে চাই। ওকে, তো এখানে কোশ্চেনটা দেখো কি বলছে। 25 ml 0.25 মোলার CH3COOH দ্রবণ, 15 ml 0.25 মোলার KOH দ্রবণ। এখানে দ্রবণ লেখা ছিল, প্রবণ চলে আসছে। আর সি পাত্রে হচ্ছে A+B কে অ্যাড করবা। ওকে, আচ্ছা। তো এখানে বলছে যে এ পাত্রের কে এটা হচ্ছে 1.8 × 10⁻⁻5। কত বলছে টাইট্রেশনের সংজ্ঞা দাও। তো টাইট্রেশন মানে কি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 তে ছিল। ক্ষারীয় বাফারে একটা মিশ্র পদার্থ ব্যাখ্যা করো। হ্যাঁ, ক্ষারীয় বাফারে কি থাকে? ক্ষারীয় বাফারে দুর্বল ক্ষার আর সবল অ্যাসিড থাকে। তো এটা একটা মিশ্র পদার্থ। দেন বলছে পাত্র এ এর অ্যাসিডের পিএইচ হিসাব করো। পাত্র এর অ্যাসিডের পিএইচ হিসাব করো। তো পাত্র এতে কি ছিল? 25 ml 0.25 মোলার CH3COOH দ্রবণ ছিল। ওকে, পিএইচ বের করতে বলছে। তো আমরা কি জানতাম? আমরা জানতাম যে কোনো একটা অ্যাসিড যেটা দুর্বল অ্যাসিড সেটা 100% বিয়োজিত হয় না, সেটা একটা পার্সেন্টেজ আকারে বিয়োজিত হয়। যেমন ধরো CH3COOH, এটা কথা যদি চিন্তা করি, এখান থেকে কি হবে? এখান থেকে বিয়োজিত হয়ে CH3COO মাইনাস প্লাস হচ্ছে H+, এটা হবে। এটা ঘনমাত্রা যদি সি হয়, এই H+ এর ঘনমাত্রা হবে আলফা ইন্টু সি। ওকে, তাহলে H+, এটার যে ঘনমাত্রা এটা হবে, এটার বিয়োজন মাত্রা আলফা ইন্টু এসিডের ঘনমাত্রা আলফা ইন্টু সি। আবার আমরা একটা ফর্মুলা জানতাম, K = α² C, K = α² ইন্টু সি, এটা একটা ফর্মুলা ছিল। তো আলফা = কি হবে? √K/C। এই যে আলফা, এই আলফার জায়গায় বসাই দিব √ আলফার জায়গায় কি হবে? K /C, এটা √। তো √KA/C ইন্টু হচ্ছে তোমার সি। এই সি কে যদি নিচে √C দিয়ে ভাগ করো, উপরে √C থাকবে। ওই √C আর K গুণ করলে √C থাকবে উপরে। ওই √K ইন্টু √C গুণ করলে ভিতরে থাকবে √K ইন্টু সি। তো এটা ডিরেক্টলি মুখস্থ রাখতে পারো। H+ এর ঘনমাত্রা হচ্ছে √K ইন্টু সি। পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে -log(H+). তো পিএইচ এর জায়গায় -log(H+) বা -log(√K ইন্টু সি) বসাই দিবা। তো দেখো আমাদের ফর্মুলাটা, পিএইচ মানে ছিল কি? -log(H+) বা -log(H+) মানে হচ্ছে √KA ইন্টু কি সি। তো -log(√K) এর ভ্যালুটা কত? 1.8 × 10⁻⁻5
আর এই পাত্রের ঘনমাত্রা কত ছিল 0.25। এটা হচ্ছে সি এর ভ্যালু আর এটা হচ্ছে কি কে এর ভ্যালুটা। সি এর ভ্যালু 0.25 আর কে এর ভ্যালু হচ্ছে কি 1.8 10⁻⁻5। তো কে এর জায়গায় 1.8 ইন্টু 10⁻⁻5 বসাবো আর সি এর ভ্যালু কত 0.25। ওকে আচ্ছা, তো এটা যদি আমরা বসাই তখন পিএইচ এর ভ্যালুটা চলে আসবে √k ইন্টু সি মাইনাস log of √1.8 ইন্টু 10⁻⁻5 এটার সাথে গুণ করব 0.25। ওকে, তো এটা আসে 2.67, এটা অ্যান্সার। ওকে, এরপর ঘ নম্বর কোশ্চেনে বলছে উদ্দীপকের সি পাত্রে সামান্য HCl বা সামান্য NaOH যোগ করলে পিএইচ এর মানে পরিবর্তন হবে কিনা। তাহলে দেখো সি পাত্রে আসলে তুমি কি করছো, সি পাত্র হচ্ছে এ আর বি দ্রবণটাকে যুক্ত করছো। এ দ্রবণটা কি ছিল 25 ml 0.25 মোলার CH3CL দ্রবণ ছিল, আর বি পাত্রে 15 ml 0.25 মোলার KOH দ্রবণ ছিল। এটাকে সি পাত্রে মিক্স করছো, তার মানে সি পাত্রে কি আছে, এ আর বি আছে, এ আর বি এর মিক্সচার আছে সি পাত্রে। ওই দ্রবণটাতে তুমি সামান্য পরিমাণ HCl বা সামান্য পরিমাণ NaOH যুক্ত করবা, অ্যাসিড বা ক্ষার যুক্ত করবা, পিএইচ এর মানে পরিবর্তন হবে কিনা। পিএইচ এর মানের পরিবর্তন হবে কি হবে না সেটা ডিপেন্ড করে ওই মিশ্রণটা বাফার দ্রবণ কিনা। যদি মিশ্রণটা বাফার দ্রবণ হয় তাহলে পিএইচ এর মানে পরিবর্তন হবে না, যদি বাফার দ্রবণ না হয় তাহলে পরিবর্তন হবে। তো আমাদের শুরুতে চেক করা লাগবে সি পাত্রে যে দ্রবণটা সেটা বাফার দ্রবণ কিনা। কিভাবে চেক করব, আমরা দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার এই দুইটার মোল সংখ্যা বের করব। এই দুইটার মোল সংখ্যার মধ্যে যে জিনিসটা কম থাকবে সেটাই কি হবে লিমিটিং। আমরা জানি কি বাফার দ্রবণে সবসময় যে দুর্বল সেটা এক্সট্রা থাকে, দুর্বলটা যদি এক্সট্রা থাকে দুর্বল অ্যাসিড আর দুর্বল ক্ষারের মধ্যে বা দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিডের মধ্যে যেই জিনিসটা দুর্বল সেটা যদি এক্সট্রা থাকে তাহলে সেই দ্রবণটা বাফার দ্রবণ আকারে কাজ করবে। এখানে দুর্বল কে অ্যাসিড CH3COOH, সে হচ্ছে দুর্বল অ্যাসিড। তো এই দুর্বল অ্যাসিড আর সবল ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটার মধ্যে দেখব দুর্বল অ্যাসিড CH3COOH এটা এক্সট্রা আছে কিনা। সে যদি এক্সট্রা থাকে তাহলে বাফার দ্রবণ হবে, বাফার দ্রবণ হইলে ওইটার পিএইচটা কত হবে সেটা বের করে ফেলবো, দেন বলবো এটা যদি বাফার দ্রবণ পিএইচটা এত। এখন যদি সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যুক্ত করি পিএইচটা চেঞ্জ হবে না, মাত্র যেটা বের করলাম সেটাই থাকবে। অ্যান্ড পিএইচটা চেঞ্জ হবে না যে সেটার মেকানিজমটা লিখে দেওয়া লাগবে। তো আমরা স্টেপ বাই স্টেপ করি চলো। তো ফার্স্ট অফ অল CH3COOH এর মোল সংখ্যা বের করবো অ্যান্ড বিক্রিয়াটা লিখে ফেলবো। CH3COOH আর KOH সি পাত্রে বিক্রিয়াটা হবে তো কি ছিল এখানে CH3COOH প্লাস হচ্ছে KOH এই দুটা বিক্রিয়া করবে, করে CH3COOK আর H2 বানাবে। ওকে, এটা দুর্বল অ্যাসিড, এটা কি সবল ক্ষার। তো আমি দুর্বল অ্যাসিডের মোল সংখ্যা বের করব, N of CH3COOH বের করব। মোল সংখ্যা N মানে কি S ইন্টু V, তাই না, জায়গায় S ইন্টু V বসাই দিয়ে Nটা বের করে ফেলবো। ওকে, CH3COOH এটার S কত 0.25, এটার V কত 25 ml, ml কি দুইটা নিয়ে যাব। তো S এর জায়গায় 0.25 বসাবো, V এর ভ্যালু ছিল 25 ml, এটাকে 1000 দিয়ে ভাগ করে দিব মানে 10⁻³ গুণ করে দিব। ওকে, তাহলে N of CH3COOH চলে আসবে। তো CH3COOH এর মোল সংখ্যা বের করি 0.25 ইন্টু 25 ইন্টু 10⁻³
এটা ভ্যালু আসে 6.25 ইন্টু 10⁻³ সিমিলারলি আমরা n অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড বের করব। পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা n মানে কি? n মানে হচ্ছে s ইন্টু v, s এর সাথে vটাকে গুণ করে দিব। ওকে, আচ্ছা, তো দেখি এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার s হচ্ছে 0.25 আর v হচ্ছে কি 15। 0.25 ইন্টু 15 মানে 15 ইন্টু 10⁻³ তো কত আসে? 0.25 ইন্টু 15 ইন্টু 10⁻³ এটার ভ্যালু আসছে 3.75 ইন্টু 10⁻³ মোল। এটা এত মোল আসছে। তাহলে দেখো CH3COOH হচ্ছে মোল সংখ্যা আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা দুইটার মধ্যে কারটা বেশি আসছে? CH3COOH এর মোল সংখ্যাটা বেশি আসছে। তো বলবা দুর্বল অ্যাসিডের মোল সংখ্যাটা বেশি। N of CH3COOH এটার মোল সংখ্যাটা ইজ গ্রেটার দেন N of পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো দুর্বল অ্যাসিডের মোল সংখ্যাটা যদি বেশি হয়, দুর্বল অ্যাসিডটা এক্সট্রা থাকবে, পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি হয়ে যাবে? লিমিটিং হয়ে যাবে। যে লিমিটিং তার রেসপেক্টিভে উৎপাদটা তৈরি হয়। ওকে, মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড তো লিমিটিং, তাই না? কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড কম আছে, এই জন্য পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাপেক্ষে লবণটা তৈরি হবে। এখন এটা যে একটা বাফার দ্রবণ, এইখানে যেহেতু দুর্বল অ্যাসিডটা বেশি আছে, এই দ্রবণটা একটা বাফার দ্রবণ হবে। ওই বাফার দ্রবণের পিএইচটা কত হবে সেটা আমরা বের করে ফেলি। তো পিএইচ বের করার ফর্মুলা কি ছিল? পিএইচ ইকুয়ালস টু ছিল পিকেএ প্লাস লগ এন অফ সল্ট, সল্টের মোল সংখ্যা। এখানে সল্ট কে আছে? CH3COOH, এখানে এন অফ CH3COOH ডিভাইডেড বাই এন অফ অবশিষ্ট অ্যাসিড। অ্যাসিড বলতে এখানে কে? CH3COOH, সে কতটা অবশিষ্ট আছে সেটা হবে এখানে। তো দেখো পিএইচ বের করতে চাই, পিকে মানে হচ্ছে মাইনাস লগ অফ কে, কে এর ভ্যালুটা দেওয়া 1.8 ইন্টু 10⁻⁵ প্লাস হচ্ছে লগ এটার ভিতরে হবে এন অফ সল্ট, CH3COOH এর মোল সংখ্যা। CH3COOH সরি উপরে হবে CH3COOH এর মোল সংখ্যা। CH3COOH কই থেকে আসছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড যতটা ততটা হবে। কেন? কারণ পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদটা তৈরি হয়। এই জন্য CH3COOH এটার মোল সংখ্যা হবে KOH এর মোল সংখ্যা সমান। KOH এর মোল সংখ্যা কত বের করছি? 3.75 10⁻³ তো এখানে বসাই দিব 3.75 ইন্টু 10⁻³ নিচে হবে CH3COOH এর অবশিষ্ট মোল সংখ্যা। CH3COOH ছিল কতটা? 6.25 10⁻³ এতটা ছিল। এরপর এখান থেকে পটাশিয়াম হাইড্রোক্সাইড ছিল 3.75। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক, পটাশিয়াম হাইড্রোক্সাইড শেষ হয়ে যাবে, শেষ হওয়ার সাথে সাথে তাকেও কিছুটা নিয়ে যাবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড যতটা ছিল ততটা মোল এখান থেকে নিয়ে যাবে। তার মানে CH3COOH অবশিষ্ট থাকবে কতটা? ছিল কতটা মাইনাস পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে কতটা। পটাশিয়াম হাইড্রোক্সাইড যত মোল থাকবে ঠিক তত মোল CH3COOH চলে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে নিচে আমরা বসাবো CH3COOH এর অবশিষ্ট মোল সংখ্যা। অবশিষ্ট মোল সংখ্যা মানে কি? কতটা ছিল মানে এটা মাইনাস কতটা NaOH আছে, এটা মাইনাস এটা। তো এটা হবে 6.25 মাইনাস 3.75 ইন্টু 10⁻³ 10⁻³ এটা কাটা যাবে, জাস্ট এটা বসাবো, পিএইচটা চলে আসবে। তো এটার পিএইচ এটা ভ্যালু আসে মাইনাস লগ 1.8 ইন্টু 10⁻⁵। এটার সাথে যোগ করব লগ 3.75
ডিভাইডেড বাই 6.25 মাইনাস 3.75। তো এটার ভ্যালু আসে 4.92। এটা পিএইচ এর ভ্যালু 4.92। তো দ্রবণের পিএইচটা পেয়ে গেলাম 4.92। ওকে, আচ্ছা, দ্রবণের পিএইচ পাইলাম। এখন এই পিএইচটা চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না। আমি যদি সামান্য পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড বা HCl যুক্ত করি, পিএইচটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না এই মেকানিজমটা এখন দেখাবো। ওকে, তো এটার জন্য আমাদের CH3COOH আর CH3COOK দুইটা বিয়োজিত হবে। CH3COOH এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে কি বানাবে? CH3COO মাইনাস আর হচ্ছে H প্লাস বানাবে। CH3COOK এটা বিয়োজিত হবে, বিয়োজিত হয়ে কি বানাবে? CH3COO মাইনাস প্লাস হচ্ছে K প্লাস এটা বানাবে। ওকে, তো আমি কি করব? একবার অ্যাসিড HCl যোগ করছি, আরেকবার NaOH যোগ করছি, তখন কি হবে? তো আমরা কি কি যুক্ত করছি? অ্যাসিড যুক্ত করছি আর ক্ষার যুক্ত করছি। ওকে, আচ্ছা, তো আমরা যদি ক্ষার যুক্ত করি মানে NaOH যুক্ত করি, NaOH যুক্ত করা মানে কি? NaOH যুক্ত করা মানে হচ্ছে OH মাইনাস যুক্ত করা। তো NaOH থেকে যে OH মাইনাসটা আসবে, ওই OH মাইনাসটা এই H প্লাসের সাথে যুক্ত হয়ে H2 বানায় ফেলবে। OH মাইনাসটা H প্লাসের সাথে যুক্ত হয়ে H2 বানায় ফেলবে। হ্যাঁ, আবার আমরা যদি HCl যুক্ত করি, HCl যুক্ত করা মানে কি আসলে H প্লাস যুক্ত করা। তখন এই যে H প্লাসটা সে CH3COO মাইনাসের সাথে যুক্ত হয়ে CH3COOH বানায় ফেলবে, মানে দুর্বল অ্যাসিড বানায় ফেলবে, CH3COOH বানায় ফেলবে। তাহলে দেখো, তুমি যুক্ত করছিলে একটা সবল ক্ষার NaOH, সবল ক্ষার যুক্ত করা মানে OH মাইনাস যুক্ত করা, ওই OH মাইনাসটা H প্লাসের সাথে যুক্ত H2 বানায় ফেলছে। H2 মানে পানি, পানির পরিমাণ বৃদ্ধি পাইলে দ্রবণের পিএইচটা কি চেঞ্জ হয়? না, চেঞ্জ হয় না, পানি তো নিরপেক্ষ। ওকে, আবার এখানে তুমি HCl যুক্ত করছো, HCl মানে H প্লাস যুক্ত করছো, H প্লাস যুক্ত করলে CH3COOK থেকে যে CH3COO মাইনাসটা আসে ওটার সাথে যুক্ত হয়ে CH3COOH বানায় ফেলবে। এটা হচ্ছে একটা সবল অ্যাসিড, এটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড। তো দুর্বল অ্যাসিড তো পিএইচটা চেঞ্জ করতে পারে না। এইভাবে আমাদের বাফার দ্রবণটা পিএইচ পরিবর্তনে বাধা দেয়। তুমি যদি এই সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যুক্ত করো মানে HCl বা NaOH যুক্ত করো, পিএইচটা পরিবর্তন হবে না। তো বলবা যে ফাইনালি পিএইচ পরিবর্তন হবে না। ওকে, তো আশা করি এই পর্যন্ত তোমরা সবকিছু বুঝতে পারছো। ওকে, তো এখন আমরা আরেকটা সিকিউ দেখব। এই সিকিউটা দেখি আমরা, চলো। তো এখানে কত বলছে অ্যান্টি মাইক্রোবিয়াল কি, এটা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 5-এ আছে। দেন বলছে খাদ্য সংরক্ষণে লবণের ভূমিকা, লবণ মানে NaCl কিভাবে ভূমিকা রাখে। দেন গ নাম্বার বলছে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 10 atm চাপে সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ায় 3.85% NH3 থাকলে ক্যাপির মান নির্ণয় করো। এই বিক্রিয়া থেকে ক্যাপি বের করতে বলছে। এই যে পার্সেন্ট NH3,
যখন পার্সেন্টেজ দেওয়া থাকে তখন মানে আসলে মূল ভগ্নাংশ দেওয়া থাকে। এত পার্সেন্ট NH3 মানে NH3 এর মূল ভগ্নাংশ 3.85 ডিভাইডেড বাই 100। তো মূল ভগ্নাংশ দেওয়া, এখান থেকে আমি বাকি ম্যাথটা করব। আমরা শুরুতে রাইস-টিবি লিখে ফেলি কোন বিক্রিয়ার জন্য, N2 + 3:NH3, এই 1 নং বিক্রিয়ার ক্যাপি বের করতে বলছে। তো শুরুতে কাজ হচ্ছে রাইস-টিবি লিখে ফেলা। তো কি বিক্রিয়াটা, শুরুতে লিখব আর আই সি ই, এরপর হচ্ছে মূল ভগ্নাংশ, এটাকে x অফ x বললাম, দেন হচ্ছে আংশিক চাপ p অফ x বললাম। ওকে, আচ্ছা তোমরা ফুল মিনিং লিখবা পরীক্ষায়। বিক্রিয়া শুরুতে পরিবর্তন, সাম্যাবস্থায় মূল ভগ্নাংশ আংশিক চাপ, এমনি লিখবা। আর মানে বিক্রিয়া কি ছিল, N2 + 3H2, এখান থেকে 2 মোল NH3 হবে, এটা ছিল বিক্রিয়া। শুরুতে কোনটা কত মোল ছিল এটা কি বলা আছে কোথাও, না বলা নাই। কি করবা, দেখবা শুরুতে যে কোথাও কোনটা কত মোল দিয়ে কাজ শুরু করছো বলা আছে কিনা, না বলা নাই। বলা না থাকলে কি করা লাগে, বলা না থাকলে এই যে এই সহগগুলা অনুযায়ী বসে দিতে হয়। এখানে সহগ কত 1, এখানে N2 বসাবো 1, সহগ কত 3, এখানে বসাবো 3। শুরুতে কি উৎপাদ থাকে, না শুরুতে উৎপাদ শূন্য। সি মানে চেঞ্জ, এটা অলওয়েজ এটা দেখে হবে, আর দেখে হবে বিক্রিয়া দেখে হবে। এখানে 1 আছে -x, এখানে 3 আছে -3x, এখানে 2 আছে +2x। ওকে, ইমান ইকুইলিব্রিয়াম মানে সাম্যাবস্থা ছিল 1, x মোল বিয়োজিত হয়েছে, তো থাকবে কত 1 - x, ছিল 3, 3x মোল বিয়োজিত হয়েছে 3 - 3x, 0 + 2x মানে 2x হবে। x অফ x মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের মূল ভগ্নাংশ। তো মূল ভগ্নাংশ বের করতে হলে মোট মোল লাগে, সাম্যাবস্থায় মোট মোলটা বের করে ফেলি। মোট মোল মানে সবগুলো মোলের যোগফল, 1 - x + 3 - x + 2x, এই সবগুলোকে যোগ করি, 3 আর 1 কত 4 আসে, আর -x -3x মানে -4x, 2 - 4x মানে -2x। আমাদের সাম্যাবস্থায় মোট মোল হচ্ছে 4 - 2x। তাহলে মূল ভগ্নাংশ কি হবে, প্রত্যেকটা জিনিসের নিজের মোল ডিভাইডেড বাই টোটাল মোল। নিজের মোল হচ্ছে 1 - x ডিভাইডেড বাই টোটাল মোল কত 4 - 2x। নিজের মোল কত 3 - 3x ডিভাইডেড বাই টোটাল মোল 4 - 2x। হ্যাঁ, এটা নিজের মোল কত 2x ডিভাইডেড বাই টোটাল মোল, টোটাল মোল কত, টোটাল মোল হচ্ছে 4 - 2x। ওকে, তো আংশিক চাপ মানে কি, প্রত্যেকটা জিনিসের মূল ভগ্নাংশের সাথে মোট চাপ গুণ করে দিব। ধরলাম মোট চাপটা হচ্ছে p, হ্যাঁ, তাহলে এটার সাথে মোট চাপ গুণ করে দিব। তো 1 - x ডিভাইডেড বাই 4 - 2x, 1 - x ডিভাইডেড বাই 4 - 2x ইন্টু মোট চাপ p। সিমিলারলি এটাও সেম, 3 - 3x ডিভাইডেড বাই 4 - 2x ইন্টু মোট চাপ p। এখানে কত 2x ডিভাইডেড বাই 4 - 2x ইন্টু মোট চাপ কত p। এটা হচ্ছে তার আংশিক চাপ। ওকে, এখন দেখো একটা কথা বলে দিছে এখানে শুরুতে, NH3 এত পার্সেন্ট থাকে, NH3 যত পার্সেন্ট থাকে, একটা জিনিস যত পার্সেন্ট থাকে সেই পার্সেন্টেজটা মানে তার মূল ভগ্নাংশ। তো এখানে আমি দেখতে পারতেছি NH3 এটার মূল ভগ্নাংশ হচ্ছে 2x বাই 4 - 2x, অ্যান্ড এটা ভ্যালুটাই কত বলছে, যে বিক্রিয়ায় এত তাপমাত্রা ও এত চাপে p এর ভ্যালু হচ্ছে 10 atm, 3.85% NH3 থাকে, 3.85% NH3 থাকে, তার মানে এটা হচ্ছে NH3 এর মূল ভগ্নাংশ 3.85 ডিভাইডেড বাই 100। তো দেখো এখানে আমাদের চাপ p এর ভ্যালু বলে দিছে 10 atm, NH3 এর মূল ভগ্নাংশ মানে 2x বাই 4 - 2x, 2x ডিভাইডেড বাই 4 - 2x, এটার ভ্যালুটা কত, এটার ভ্যালুটা হচ্ছে 3.85%। তো এটাকে আমি লিখব
2.85 ডিভাইডেড বাই 100। তাহলে একটা জিনিসের মূল ভগ্নাংশ মানে হচ্ছে তার পার্সেন্টেজ মানে মূল ভগ্নাংশ। এখান থেকে ক্যালকুলেশন করে এক্সট্রা বের করো। তো জাস্ট ক্যালকুলেটর দিয়ে এক্সট্রা বের করে ফেলি আমরা। এটা হবে 2x ডিভাইডেড বাই 4 minus 2x equals to 2x by 4 minus 2x equals to 3.85 divided by 100. 3.85 divided by 100. 2x by 4 minus 2x equals to 3.85 divided by 100. তো এটার ভ্যালু আসছে, x এর ভ্যালুটা আসছে 0.07414। এটা হচ্ছে x এর ভ্যালুটা। p জানি, x জানি, ক্যাপি বের করতে বলছে, তো ডিরেক্টলি ফর্মুলায় বসাই। ক্যাপি মানে কি, আচ্ছা এটা একটু নেক্সট পেজে লিখি আমি। ক্যাপি মানে হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। উৎপাদে কি আছে, NH3, এটা হবে P of NH3। NH3 সামনে কত ছিল, NH3 সামনে দেখো কি ছিল, NH3 সামনে 2 ছিল, আর নিচে বিক্রিয়ক হচ্ছে N2 আর H2 সামনে 3 ছিল। উপর হবে উৎপাদ, NH3 এর আংশিক চাপ P of NH3 সামনে 2 ছিল, হোল স্কয়ার হয়ে যাবে। আর বিক্রিয়কে N2 আর H2 ছিল, P of N2 ইন্টু P of H2 কত 3 মোল ছিল, হোল কিউব হয়ে যাবে। ওকে, এখন এই ভ্যালুগুলো বসাও। NH3 এর আংশিক চাপ তো আমরা ক্লিয়ারলি দেখতে পারতেছি NH3 এটার আংশিক চাপ হচ্ছে 2x বাই 4 minus 2x ইন্টু P। তো আমি এখানে লিখব 2x ডিভাইডেড বাই 4 minus 2x ইন্টু P, এটার হোল স্কয়ার। N2 আংশিক চাপ কি হবে, এই যে N2 এটার আংশিক চাপ 1 minus x বাই 4 minus 2x ইন্টু P। 1 minus x by 4 minus 2x into P। 1 minus x divided by 4 minus 2x into P into হচ্ছে P of H2 আংশিক চাপ কত, 3 minus 3x divided by 4 minus 2x into মোট চাপ কত P, এটার উপর হোল কিউব হবে। ওকে, তো এখানে x এর ভ্যালু আমি পাইছি, P এর ভ্যালু পাইছি, এই যে x এর ভ্যালুটা এটা আর P এর ভ্যালুটা এটা 10। তো x এর ভ্যালু আর P এর ভ্যালু তুমি এখানে বসাই দিবা, x এর ভ্যালু আর P এর ভ্যালুটা খালি এখানে বসাবা, উপরে নিচে ক্যাপির ভ্যালুটা চলে আসবে। তো এটা তোমরা ক্যালকুলেশন করে নিও। এটার এককটা কি হবে, ATM টু দি পাওয়ার ডেল n। ডেল n মানে কি, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। উৎপাদের মোল কত, উৎপাদে মোট মোল হচ্ছে, উৎপাদে ব্যাকে যাই, উৎপাদে মোট মোল হচ্ছে 2 আর বিক্রিয়কের মোট মোল কত 3 আর 1 4। 2 minus 4 মানে কি -2 হবে, তো এখানে ATM টু দি পাওয়ার -2 হবে অ্যান্সার, এককটা আর কি। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো। এটা ডি নাম্বার প্রশ্নটা দেখো। ডিতে বলছে যে 1 নং ও 2 নং বিক্রিয়ায় উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ বিশ্লেষণ করো। ওকে, 1 নং এবং 2 নং দুই বিক্রিয়াতেই উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, তো 1 নং বিক্রিয়াটা কি ছিল, N2 + 3H2 প্লাস তাপ মানে কি, তাপ উৎপাদী বিক্রিয়া। উৎপাদটা বৃদ্ধি করা লাগবে, শর্তগুলো লিখো। ওকে, তো দেখো 1 নং বিক্রিয়া N2 + 3H2, এখান থেকে 2NH3 হবে। এটা হচ্ছে 1 নং বিক্রিয়া, উৎপাদটা বৃদ্ধি করবা। এটা ডেল এইচটা কি দেখা লাগবে। তো যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ তৈরি হয়েছে, তো ডেল এইচটা নেগেটিভ, মানে তাপ উৎপাদী বিক্রিয়া। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়া। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তখন বিক্রিয়াটা পশ্চাৎ দিকে অগ্রসর হবে।
মানে এটা হ্রাস পাবে, এটা বৃদ্ধি পাবে। তার মানে তাপমাত্রা কি করা লাগবে? তাপমাত্রা হ্রাস করা লাগবে। তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়াটা পশ্চাৎ দিকে যাবে, তাহলে তাপমাত্রা যদি হ্রাস করি বিক্রিয়াটা সামনের দিকে যাবে। তো তাপমাত্রা হ্রাস করলে উৎপাদ মানে নিষ্ক্রিয় পরিমাণটা বৃদ্ধি পাবে, এটা একটা শর্ত। দেন হচ্ছে চাপের প্রভাবটা যদি বলি, আমরা যদি চাপ বৃদ্ধি করি, এখানে মোটমোল কত? এখানে মোটমোল হচ্ছে 4, এখানে মোটমোল কত? 2, তাহলে বাম পাশে মোটমোল বেশি। তো চাপ যদি বৃদ্ধি করি বিক্রিয়াটা বাম থেকে ডানের দিকে যাবে। হ্যাঁ, তার মানে আমরা যদি চাপ বৃদ্ধি করি তাহলে উৎপাদটা বেশি পাবো। উৎপাদ মানে কি? NH3টা বেশি পাবো। আমার টার্গেটই তো হচ্ছে NH3 কিভাবে বেশি পাবো, উৎপাদটা কিভাবে বেশি পাবো। আচ্ছা, আরেকটা কন্ডিশন কি? আমরা জানি আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করি তখন উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। সেমভাবে আমরা যদি N2 আর H2 আর H2 এটার যদি ঘনমাত্রা মানে C N2 আর H2 এটার ঘনমাত্রাকে যদি বৃদ্ধি করি, বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, NH3 পরিমাণটা বৃদ্ধি পাবে। এইভাবে আমরা 1 নং বিক্রিয়ায় সর্বোচ্চ উৎপাদ পাইতে পারি। ওকে, আচ্ছা, এরপর আরেকটা বিক্রিয়া ছিল, কি ছিল এটা? N2 + O2 2NO মাইনাস তাপ মানে তাপ হারে বিক্রিয়া, ডেলিটেবল পজিটিভ হবে। তো N2 + O2 2NO এটা তাপ হারি বিক্রিয়া, N2 + O2 2NO। N2 + O2 2NO এটা তাপ হারি বিক্রিয়া, ডেলিটেবল কি হবে? ডেলিটেবল পজিটিভ হবে। ওকে, আচ্ছা, ডেলিটেবল পজিটিভ মানে কি? তাপ হারি বিক্রিয়া। ওকে, আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তখন বিক্রিয়াটা বাম থেকে ডান দিকে যাবে, উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। উৎপাদটা বৃদ্ধি করা আমাদের শর্ত। ওকে, তাহলে আমরা কি করব? তাপমাত্রা বৃদ্ধি করব। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটার ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট বৃদ্ধি পাবে। ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট বা সম্মুখমুখী বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়া মানেই অ্যানোর পরিমাণ বৃদ্ধি পাওয়া বা উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাওয়া। ওকে, এরপর চাপের কথা যদি বলি, এখানে চাপ কত? ওইখানে মোল সংখ্যা 2, এখানে মোল সংখ্যা 2, তো এখানে চাপের কোনো প্রভাব নাই। হ্যাঁ, কারণ বিক্রিয়ক আর উৎপাদে মোট মোল সংখ্যা সেম, চাপের কোনো প্রভাব নাই। চাপ বৃদ্ধি করে হ্রাস করে কিছু আসে যায় না। এরপর ঘনমাত্রার কথা যদি বলি, আমরা জানি বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে M2 আর O2 ঘনমাত্রা বৃদ্ধি করব। আমরা হচ্ছে C of N2 and হচ্ছে C of O2, N2 আর O2 এই দুটা ঘনমাত্রা বৃদ্ধি করব। এই দুটা ঘনমাত্রা বৃদ্ধি করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। উৎপাদের পরিমাণ মানে হচ্ছে NO এর পরিমাণ, এটা কি হবে? বৃদ্ধি পাবে। ওকে, তো এই ছিল আর কি এই সিকিউটা। ওকে, এখন আমরা এই সিকিউটা সলভ করব। কি বলছে এটাতে? 30 ml 0.001 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে এ পাত্রে, এটার কেবি ছিল 1.9 10⁻⁵। এটা 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ছিল। দেন 15 ml 1 × 10⁻⁴ মোলার HCl দ্রবণ ছিল বি পাত্রে। কত বলছে? আয়নিক গুণফল কাকে বলে? রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল ব্যাখ্যা করো। এগুলো অলরেডি পারো আশা করি। আয়নিক গুণফল মানে কি? KSP, সরি, আয়নিক গুণফল মানে KIP, দ্রাব্যতা গুণফল মানে KSP। তো KIP সংজ্ঞাটা দিবা যে কোনো মুহূর্তে উৎপাদের আয়নগুলার ঘাত সহ ঘনমাত্রাগুলার গুণফলকে
কেআইপি বলে। রাসায়নিক সাম্যাবস্থা গতিশীল কেন? কারণ রাসায়নিক সাম্যাবস্থা তখনই হয় যখন একটা বিক্রিয়ার ফরওয়ার্ড রিঅ্যাকশনের রেট আর ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন রেটটা সেম হয়, মানে সম্মুখমুখী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হারটা যখন সমান হয় তখনই সেই জিনিসটাকে সাম্যাবস্থা বলে। তার মানে একটা বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ যেই হারে তৈরি হবে, উৎপাদ থেকে বিক্রিয়ক যদি সেম হারে তৈরি হয় তখন সেটাকে আমরা সাম্যাবস্থা বলি। তার মানে উৎপাদ থেকে বিক্রিয়ক হইতেছে, বিক্রিয়ক থেকে উৎপাদ হইতেছে। হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি চলতেছে। উপর থেকে দেখে মনে হবে যে বিক্রিয়াটা থেমে গেছে, বাট থেমে নাই, কিন্তু চলতেছে। এই জন্য এটা হচ্ছে একটা গতিশীল অবস্থা। গ নাম্বার বলছে এ পাত্রে দ্রবণের পিএইচ নির্ণয় করো। এ পাত্রে কি ছিল? 30 ml 0.01 মোলার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ ছিল, যেটার কেবি ছিল 1.9 10⁻⁵ মোলার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 30 ml 0.001 মোলার, কেবি দেওয়া আছে। কি বের করতে বলছে? পিএইচ বের করতে বলছে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি একটা দুর্বল ক্ষার, সে কি দিবে? OH মাইনাস দিবে। তো OH মাইনাস থেকে পিওএইচ বের করব, 14 থেকে মাইনাস করে দিব, পিএইচ চলে আসবে। তো দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে কি সবল ক্ষার? না। সে যদি সবল ক্ষার হইতো 100% আয়নিত হইতো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা যত, OH মাইনাস ঘনমাত্রা ততই হইতো। বা যেহেতু সে সবল ক্ষার না, সে দুর্বল ক্ষার, সে কমপ্লিটলি আয়নিত হবে না, সে একটা পার্সেন্টেজ আয়নিত হবে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি আয়নিত হয় কি হবে? NH4 প্লাস প্লাস হচ্ছে OH মাইনাস, এটা হবে। এর ঘনমাত্রা যদি সি হয়, এটাও সি হবে না, একটা পার্সেন্টেজ আয়নিত হবে। ধরলাম আলফা পার্সেন্ট এটা বিয়োজিত হয়েছে, এই NH4 OH-এর বিয়োজন মাত্রাটাকে আলফা ধরলাম, তাহলে এটার ঘনমাত্রা কত হবে? আলফা ইন্টু সি। এটার ঘনমাত্রা কত হবে? আলফা ইন্টু সি। ওকে, আচ্ছা। তাহলে দেখো OH মাইনাসের ঘনমাত্রা এটা কি হবে? OH মাইনাসের ঘনমাত্রা হবে আলফা ইন্টু সি। আমরা এটা ফর্মুলা জানতাম। কি জানতাম? আমরা জানতাম যে কেবি, এটার ভ্যালুটা হচ্ছে আলফা স্কোয়ার ইন্টু সি। তাহলে আলফার ভ্যালুটা কি হবে? আলফার ভ্যালুটা হবে √ কেবি ডিভাইডেড বাই সি। ওকে, তো OH মাইনাসের ঘনমাত্রা আলফা ইন্টু সি, আলফা মানে √ কেবি বাই সি। তো আলফার জায়গায় আমরা বসাবো √ কেবি ডিভাইডেড বাই সি ইন্টু হচ্ছে কি সি। ওকে, তো এখানে সি আর নিচে √c যদি কাটা যায়, উপরে শুধু √c থাকবে। তো √ কেবি ইন্টু √c মানে √ কেবি ইন্টু সি। তো এটা হবে √ কেবি ইন্টু হচ্ছে কি সি। তাহলে OH মাইনাসের ঘনমাত্রা এটার জায়গায় আমরা কি বসাই দিতে পারি? √ কেবি ইন্টু সি বসাই দিতে পারি। ওকে, আমার দরকার কি আসলে? পিএইচটা আগে, পিওএইচ বের করা লাগবে। তো পিওএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ OH মাইনাসের ঘনমাত্রা। আর মাত্র আমি দেখলাম তোর বলছি এই জন্য OH মাইনাসের ঘনমাত্রাটা কি? OH মাইনাসের ঘনমাত্রা হচ্ছে √ কেবি ইন্টু সি। এটা হবে √ কেবি মানে ক্ষারের বিয়োজন দ্রবক ইন্টু সি মানে ক্ষারের ঘনমাত্রা। ওকে, তো এটা হচ্ছে মাইনাস লগ অফ √ কেবি। কেবির ভ্যালুটা কত দেওয়া আছে দেখো। কেবির ভ্যালুটা হচ্ছে 1.9 10⁻⁵। 1.9 into 10⁻⁵। কেবির জায়গায় 1.9 10⁻⁵ বসাবো ইন্টু সি মানে কি? ঘনমাত্রা। ঘনমাত্রা কত ছিল? ক্ষারের ঘনমাত্রা ছিল 0.001। এখানে 0.001 বসাই দিব। 0.001 এটা বসাবো। ওকে, তো দেখি এখান থেকে পিওএইচটা কত আসে। মাইনাস লগ অফ √ 1.9 ইন্টু 10⁻⁵ ইন্টু সি 0.001। ওকে,
তো এটা আসছে 3.86 পিওএইচটা। তাহলে পিএইচ কত হবে? পিএইচ মানে 14 মাইনাস পিওএইচ, পিএইচ মানে 14 মাইনাস পিওএইচ, পিওএইচ কত? 3.86, হ্যাঁ 14 মাইনাস অ্যান্সার। তো এটা ভ্যালু আসছে 10.13। ওকে, তো এবার আমরা পিএইচটা বের করলাম, এটাই গ নাম্বার অ্যান্সার। এরপর ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। বলছে উদ্দীপকে এ ও বি পাত্রের মিশ্রিত দ্রবণের বাফার ক্রিয়া আছে কিনা ব্যাখ্যা করো। এ আর বি কে মিশ্রিত করবা, বাফার ক্রিয়া আছে কিনা। এখানে কে কে আছে দেখো তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সে কি একটা দুর্বল ক্ষার, HCl কি একটা সবল অ্যাসিড। ওকে, তো বাফার ক্রিয়া থাকবে কি থাকবে না এটা ডিপেন্ড করে কার উপর, দুর্বলটা অবশিষ্ট আছে কিনা। দুর্বলটা যদি অবশিষ্ট থাকে তাহলে বাফার ক্রিয়া থাকবে। তাহলে আমরা দেখব অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা এক্সট্রা আছে কিনা। যদি এক্সট্রা থাকে তাহলে বাফার ক্রিয়া থাকবে, আর যদি থাকে তখন কেমনে কাজ করবে সেটাও দেখাই দিবা। অ্যান্ড বাফার দ্রবণের পিএইচটা বা পিওএইচটা কত হবে সেটাও লিখে দিবা। ঠিক আছে, ওকে। তো আমরা স্টেপ বাই স্টেপ করি এটা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর HCl, ওকে। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে HCl কি হবে, NH4Cl হবে, NH4Cl হবে প্লাস H2 হবে। ওকে, আচ্ছা। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দুর্বল, সে হচ্ছে সবল, সে হচ্ছে উইক বেস আর সে হচ্ছে স্ট্রং অ্যাসিড। তো আমরা দেখবো উইক বেসটা এক্সট্রা আছে কিনা। হ্যাঁ, এটা মোল সংখ্যা বের করে ফেলি। N অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা N মানে কি S ইন্টু V। এটা S আর V কত ছিল দেখো তো। S ছিল 0.001 আর V ছিল 30, 0.001 আর 30। ওকে, 0.001 S ইন্টু V, V কত, V হচ্ছে 30 ইন্টু 10⁻³ ml থেকে লিটার নিয়ে গেলাম। 0.001 S ইন্টু V মানে 30 ইন্টু 10⁻³। ওকে, তো এটা হচ্ছে 3 ইন্টু 10⁻⁵, 3 ইন্টু 10⁻⁵ মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ছিল। সিমিলারলি আমরা N অফ HCl এটা মোল সংখ্যা বের করব। HCl এর মোল সংখ্যা N মানে কি S ইন্টু V। তো HCl এর SV কত দেখো তো। HCl এর S হচ্ছে 1 ইন্টু 10⁻⁴ আর V হচ্ছে 15, 1 ইন্টু 10⁻⁴ আর 15 ml। তো S হচ্ছে 1 ইন্টু 10⁻⁻⁴ আর V হচ্ছে 15 ml, মানে 15 ইন্টু 10⁻⁻3। ওকে, বসা এটা 1 ইন্টু 10⁻⁴, এটা হচ্ছে S ইন্টু V মানে কি 15 ইন্টু 10⁻⁻3। তো এটার ভ্যালু আসে 1.5 ইন্টু 10⁻⁶। ওকে, তাহলে দেখো N অফ NH4OH আর N অফ HCl কে বেশি আছে, N অফ NH4OH সে বেশি আছে, দুর্বলটা বেশি আছে। তো N অফ NH4OH বেশি। তো N অফ NH4OH যেহেতু মানে দুর্বল যেটা সেটা হচ্ছে N অফ HCl সবলটা থেকে বেশি, তার মানে এই দ্রবণটা বাফার দ্রবণ হবে। তো আমরা শিওর হইলাম এই দ্রবণটা বাফার দ্রবণ হবে। এটা যে বাফার দ্রবণ এটার পিএইচটা বা পিওএইচটা কত হবে সেটা বের করে ফেলি। দেখো বাফার দ্রবণের এটা যেহেতু এটা কি টাইপের বাফার বলতো, এটাতে ক্ষার বেশি আছে তাই না,
এটা দিয়ে যেহেতু ক্ষার বেশি আছে, ক্ষারটা দুর্বলটা বেশি থাকলে সেটা হচ্ছে ওই দুর্বলটার সাপেক্ষে বাফার হবে। যেহেতু ক্ষার বেশি, দুর্বল ক্ষার, তার মানে এটা হচ্ছে ক্ষারীয় বাফার। আর ক্ষারীয় বাফারের ফর্মুলাটা কি ছিল? পিওএইচ এর ফর্মুলা ছিল। ফর্মুলা কি ছিল? পিওএইচ ইকুয়ালস টু পিকেবি প্লাস লগ এন অফ সল্ট, উপরে হবে লবণের মূল সংখ্যা এন অফ সল্ট। সল্ট এখানে কে দেখো তো, এখানে লবণ কে? অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে লবণ, আর বেসটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো উপরে হবে এন অফ সল্ট, এন অফ সল্ট, এন অফ সল্ট মানে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড, নিচে হচ্ছে এন অফ বেস, এন অফ বেস মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ওকে, আচ্ছা। পিকেবি, পিকেবি মানে কি? মাইনাস লগ অফ কেবি, পিকেবি, পিকেবি মানে হচ্ছে মাইনাস লগ অফ কেবি। আর কেবির ভ্যালুটা কত? কেবির ভ্যালুটা হচ্ছে দেওয়া আছে, দেখো এখানে। কেবি হচ্ছে 1.9 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.9 10 টু দি পাওয়ার মাইনাস 5। ওকে, 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস হচ্ছে লগ, উপরে হবে এন অফ সল্ট, এন অফ অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা। দেখো আমরা একটু আগে দেখলাম যে এন অফ এইচসিএল আর এন অফ NH4OH এর মধ্যে এন অফ এইচসিএলটা কম। তার মানে এইচসিএলটা কি? লিমিটিং রিয়েক্টেন্ট বা লিমিটিং বিক্রিয়ক এইচসিএল। যেটা লিমিটিং বিক্রিয়ক তার সাপেক্ষে উৎপাদ তৈরি হবে, তাহলে এইচসিএল এর সাপেক্ষে উৎপাদ মানে লবণটা NH4Clটা তৈরি হবে। তাহলে এটার মূল সংখ্যা যত, এটার মূল সংখ্যা ততই হবে। তো এন অফ এইচসিএল আর এন অফ NH4Cl একই কথা। তো অ্যামোনিয়াম ক্লোরাইডের মূল সংখ্যার জায়গায় আমি এইচসিএল এর মূল সংখ্যা বসাই দিতে পারি, কারণ এটা থেকে এটা তৈরি হবে, এটা 1 এটা 1, তো এটা যত মূল এটা তত মূলে তৈরি হবে। এন অফ এইচসিএল কত? 1.5 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো আমি উপরে বসাই দিব 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। নিচে কি হবে? নিচে হবে এন অফ ক্ষার, এন অফ ক্ষার, ক্ষার বলতে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই ক্ষার বলতে কোনটা বোঝাইতেছে? তুমি কতটা ক্ষার নিছিলা সেটা, নাকি বিক্রিয়া করার পরে কতটা অবশিষ্ট আছে সেটা? অবশ্যই কতটা অবশিষ্ট আছে সেটা, শুরুতে কতটা নিছিলা সেটা না কিন্তু। তো এন অফ NH4OH মানে হচ্ছে বিক্রিয়ার পরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কতটা অবশিষ্ট আছে, কতটা অবশিষ্ট আছে এটা বুঝবো কেমনে? ছিল কতটা, এটা মাইনাস বিক্রিয়া করে ফেলছে কতটা। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং বিক্রিয়ক যতটা আছে তত মোল বিক্রিয়া করে ফেলবে, তাহলে থাকবে কতটা? এটা মাইনাস এটা। তো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, এটা হবে 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। জাস্ট এটা ক্যালকুলেটার বসে পিওএইচটা চলে আসবে। তো বাফার দ্রবণের পিওএইচটা হবে মাইনাস লগ অফ 1.9 ইন্টু 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ শিফট লগ 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ডিভাইডেড বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 মাইনাস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। ওকে, তো এটা বসাই, এটা বিলো 3.44 আসছে, এটার পিওএইচ হচ্ছে 3.44, তাহলে পিএইচ কত হবে? 14 মাইনাস 14 মাইনাস হচ্ছে পিওএইচ 14 মাইনাস 3.44, তুই কি চলে আসবে? পিএইচ চলে আসবে 14 মাইনাস অ্যান্সার, এটা হচ্ছে 10.55। তো দ্রবণটার পিএইচ হবে 10.55। ওকে, আচ্ছা। এই দ্রবণে পিএইচ এত, এই দ্রবণে যদি তুমি অ্যাসিড বা ক্ষার যুক্ত করো পিএইচ কি চেঞ্জ হবে? না। এ ও বি পাত্রে মিশ্রিত দ্রবণ বাফার ক্রিয়া আছে, এন বাফার ক্রিয়া যে আছে ওইটার পিএইচটা 10 পয়েন্ট ওইটা হবে আর কি। অ্যান্ড বাফার ক্রিয়ার মেকানিজমটা দেখা দিতে পারো,
যে এইচ প্লাস বা ওএইচ মানে যুক্ত করলে ওই যেরকম বিক্রিয়া দিয়ে এইচ প্লাস ওএইচ মানে যুক্ত করলে এটা পিএইচটা চেঞ্জ হইতেছে না, আগের ফর্মে ব্যাক করতেছে। ওকে। ওকে, আমরা আরেকটা ম্যাথ সলভ করবো এই চ্যাপ্টার থেকে। ওকে, এটা সলভ করি চলো। তো কি বলছে এখানে, উদ্দীপকটি বুঝে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। পাত্র এতে ছিল সালফিউরিক অ্যাসিড 20 ml 0.1 মোলার, পাত্র বিতে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড 6 ml 0.5 মোলার, পাত্র সিতে হচ্ছে কে আছে, এটা মানে পাত্র সিতে CH3COOH ছিল, এটা হচ্ছে 150 ml 0.05 মোলার, এন্ড এর কে এর ভ্যালুটা দিছে 1.85 10⁻⁵ কত বলছে, মোলের তড়িৎ ঋণাত্মকতা কি, হ্যাঁ তড়িৎ ঋণাত্মকতার সংখ্যাটা কি ছিল, সমযোজী বন্ধন, ধরো ক্লোরিন আর ক্লোরিন, বন্ধনের ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা সেটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। যে কোনো একটা বন্ধনের ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাকে কি বলে, তড়িৎ ঋণাত্মকতা বলে। এবার বলছে যে Fe কে অবস্থান্তর মৌল বলা হয় কেন, ওই যে Fe ইলেকট্রন বিন্যাস করবা, Fe ইলেকট্রন বিন্যাস যদি করি, Fe কত 26, হ্যাঁ ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s2 2p কি 2p হচ্ছে 6, এরপর 3s2 3p 6 3d আর হচ্ছে 4s2 20টা আর এখানে 6টা। তো এখানে 3d ইলেকট্রন বিন্যাসে D1 থেকে 9 এই স্ট্রাকচারটা আছে। মানে এটার যদি সুস্থিতায়ন চিন্তা করি, ধরো Fe3+ চিন্তা করি, Fe3+ এ কত হবে, এখানে হয়ে যাবে 0, Fe3+ এর কথা যদি চিন্তা করি, Fe3+ এ এখানে ইলেকট্রন হয়ে যাবে 0, এখানে কি 6টা ছিল, এখানে 5টা হয়ে যাবে। তো একটা ধাতুর সুস্থিত আয়নে D1 থেকে 9 এই ইলেকট্রন বিন্যাসটা আছে, তাহলে ওই ধাতুটা কি হবে, অবস্থান্তর হবে। এই জন্য Fe হচ্ছে অবস্থান্তর। সুস্থিত আয়নে D1 থেকে 9 এই ইলেকট্রন কনফিগারেশনটা থাকলে সেটাকে আমরা অবস্থান্ত ধাতু বলবো, এই জন্য Fe হচ্ছে অবস্থান্ত ধাতু। ওকে, আচ্ছা। এরপর গ নাম্বার বলছে উদ্দীপকের বি পাত্রের দ্রবণ ও সি পাত্রের দ্রবণকে একত্রে মিশ্রিত করলে মিশ্র দ্রবণের পিওএইচ এর মান কত। বি আর সি, বি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সি হচ্ছে CH3COOH, CH3COOH মানে হচ্ছে কি মিথানোইক অ্যাসিড। এই দুটাকে যদি মিশ্রিত করো মিশ্র দ্রবণের পিওএইচ কত হবে। আচ্ছা দেখো, আগে চিন্তা করো এটা কি বাফার দ্রবণ হবে কিনা। হ্যাঁ, কেমনে চেক করব, দুইটার মোল সংখ্যা নিয়ে
চেক করব। এটা মূল সংখ্যা n মানে s ইন্টু বি, s হচ্ছে 0.05, ভি হচ্ছে 6। এটার s সেম বাট বিটা একটু বেশি, এটা সবল এটা দুর্বল, তো এটার মূল সংখ্যা কি বেশি আসবে, যেহেতু এটা ভি বেশি, এটা মূল সংখ্যা বেশি, এটা মূল সংখ্যা কম। দুর্বলের মূল সংখ্যা যদি বেশি আসে তাহলে সেটা কি হবে, বাফার দ্রবণ হবে, তাহলে এটা বাফার দ্রবণ হবে। তাহলে বাফার দ্রবণে পিওএইচটা বের করতে বলছে। ওকে, পিএইচ বের করব, 14 থেকে মাইনাস করে পিওএইচটা বের করে ফেলবো। যেহেতু এখানে দুর্বল এসিডটা বেশি, তাহলে এটা কি হবে, এসিডিক বাফার হবে। তো এসিডিক বাফারের পিএইচটা বের করব, 14 থেকে মাইনাস করে দিব, পিওএইচ চলে আসবে। তো এটা হচ্ছে CH3 ডাবল এইচ আর NaOH এর বিক্রিয়া, পাত্র বি আর সি। তো দেখো CH3COOH প্লাস হচ্ছে NaOH, এই দুটাকে বিক্রিয়া করাবা, কি হবে, CH3COO Na হবে প্লাস হচ্ছে কি H2 হবে। ওকে, আচ্ছা, পিএইচ একবার লিখে ফেলবো এবার। পিএইচ মানে হচ্ছে পিকে প্লাস লগ n অফ সল্ট, n অফ সল্ট মানে কি CH3COO Na, এটা মূল সংখ্যা, ডিভাইডেড বাই n অফ এসিড মানে কি CH3COOH, এটা মূল সংখ্যা। ওকে, আচ্ছা, তো পিকে মানে কত, মাইনাস লগ অফ কে এর ভ্যালু কত দিছে, এটা দেখো, কে এর ভ্যালু হচ্ছে 1.8, কে এর ভ্যালু হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.85 10 টু দি মাইনাস 5। তো কে এর ভ্যালু হচ্ছে 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। পিএইচ ইকুয়ালস টু পিকে প্লাস হচ্ছে লগ, উপর হবে n অফ সল্ট, n অফ সল্ট কই থেকে হবে, n অফ NaOH থেকে হবে, কারণ সে কম আছে, যে কম থাকে সে লিমিটিংটার রেসপেক্টে উৎপাদ তৈরি হয়। তাহলে CH3COO এর মূল সংখ্যা হবে NaOH এর মূল সংখ্যা। NaOH এর মূল সংখ্যা n মানে কি হবে, NaOH এর মূল সংখ্যা n মানে হবে s ইন্টু v। NaOH এটার s কত 0.05 আর v কত 6, তো 0.05 এর সাথে 6 গুণ করে দিব, 0.05 ইন্টু 6। এটাকে আর লিটার নিলাম না, কারণ উপরে যদি ml এ বসায়, নিচে ml এ বসায়, 10 টু দি পাওয়ার মাইনাস 3 10 টু দি পাওয়ার মাইনাস 3 কাটা যাবে, তো এটা আর প্যারা নাই আর কি। তাহলে যে s ইন্টু v বসাইলাম, নিচে হচ্ছে CH3COOH এর মূল সংখ্যা, CH3COOH এটা কি এসিড, এখানে কি বসবে, এসিডের অবশিষ্ট মূল সংখ্যা বসবে। অবশিষ্টটা কেমনে বের করব, ছিল কতটা মাইনাস বিক্রিয়া করে ফেলছে কতটা বিক্রিয়া করে ফেলবে, যতটা ক্ষার ছিল ঠিক ততটা বিক্রিয়া করে ফেলবে। তাহলে এখানে অবশিষ্টটা হবে, এটা ছিল কতটা মাইনাস কতটা ক্ষার ছিল, এটার মূল সংখ্যা মাইনাস ক্ষারের মূল সংখ্যা হচ্ছে অবশিষ্টটা। তাহলে CH3COOH কত ছিল, s ইন্টু v, s হচ্ছে 0.05, v হচ্ছে 150, এটা s হচ্ছে 0.05, v হচ্ছে কত 6, লেখানো হবে s ইন্টু v 0.05 ইন্টু 150 মাইনাস 0.05 ইন্টু 6। ওকে, এখন একটু সিম্পলিফাই করে এখানে বসাই দাও, পিএইচটা চলে আসবে। এটা পিএইচ হয় মাইনাস লগ অফ, এটা মাইনাস লগ অফ 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, এটার সাথে যোগ করব লগ 0.05 কমন নিয়ে কাটা দেওয়া যায় আর কি, তো এখানে হবে 6 ডিভাইডেড বাই, উপর হবে 6 ডিভাইডেড বাই 15 মাইনাস 150 মাইনাস 6, 150 মাইনাস 6, 0.05 কাটা যাবে আর কি। তো এটার ভ্যালু আসছে 3.353। ওকে, পিএইচ এত, তোমাকে পিওএইচ বের করতে বলছে, পিওএইচ মানে কি 14 মাইনাস পিএইচ, 14 থেকে পিএইচটা মাইনাস করে দিবা, পিওএইচ পেয়ে যাবা, তো 14 মাইনাস অ্যান্সার, তো এটা আসবে 10.64, 647, তো 65 বলতে পারি, 10.6 হবে পিওএইচ এর ভ্যালুটা। ওকে, এটাই ছিল গ নাম্বার অ্যান্সারটা। এরপর ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের এ ও বি পাত্রের মিশ্র দ্রবণের প্রকৃতি কিরূপ হবে তা বিশ্লেষণ করো। ওকে, এ আর বি দ্রবণের
মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে তা বিশ্লেষণ করো। এ পাত্রে কি আছে 0.1 মোলার 20 ml সালফিউরিক অ্যাসিড আছে, বি পাত্রে 0.05 মোলার 6 ml NaOH আছে। ওকে, তো একটা হচ্ছে সবল অ্যাসিড, একটা হচ্ছে সবল ক্ষার। সবল অ্যাসিড আর সবল ক্ষার বিক্রিয়া করছে। তো মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে এটা ডিপেন্ড করে কে এক্সট্রা আছে। কে এক্সট্রা আছে এটা বুঝবো কেমনে? কে লিমিটিং না সেই তো এক্সট্রা থাকবে, তার মানে আগে লিমিটিংটা কে সেটা বের করা লাগবে। তো যে লিমিটিং সে শেষ হয়ে যাবে, তো লিমিটিং না যে সে এক্সট্রা থাকবে, অ্যান্ড সে যে টাইপের মিশ্রণটা সেই টাইপের হবে। ওকে, তাহলে এ পাত্রে ছিল 0.1 মোলার 20 ml H2SO4 আর বি পাত্রে ছিল 0.05 মোলার 6 ml NaOH। তো আমরা এ পাত্র আর বি পাত্র দুইটার মধ্যে বিক্রিয়া ঘটায় আগে। তো H2SO4 আর NaOH এর বিক্রিয়া ঘটাবো আমরা। H2SO4 প্লাস হচ্ছে NaOH বিক্রিয়া ঘটাবো। এখান থেকে হবে কি Na2SO4 Na2SO4 প্লাস হচ্ছে H2 Na2SO4 প্লাস হচ্ছে H2। এটাকে সমতা যদি করতে চাই সামনে 2 দেওয়া লাগবে। ওকে, ব্যালেন্সড হয়ে গেল। হাইড্রোজেন ব্যালেন্সড হয়েছে দুইটা চারটা, এখানে 2 দিলে ব্যালেন্সড হয়ে যাবে। ওকে, ডান। এখন এখানে লিমিটিংকে সেটা বের করা লাগবে। তো আমি লিমিটিং এমনি বের করি, n of a by a n of b by b বের করি। যে জিনিসটা ছোট হয় সেটাই কি লিমিটিং। তো আমি n of H2SO4 n of H2SO4 ডিভাইডেড বাই 1 এই ভ্যালুটা বের করব, আর n of NaOH ডিভাইডেড বাই 2 এই ভ্যালুটা বের করব। দুইটার মধ্যে যে ছোট সে হচ্ছে লিমিটিং। তাহলে এখানে যাই আমরা, H2SO4 এর মোল সংখ্যা কই দিছে এটা, H2SO4 এর মোল সংখ্যা n মানে S ইন্টু V, S হচ্ছে 0.1 আর V কত 2। ওকে, তো দেখো এখানে n of NaOH বাই 2 এটাতে কি হবে, n of NaOH যদি বের করতে চাই এখানে NaOH এর S আর Bটা লাগবে। NaOH এর S কত, S হচ্ছে এই যেটা NaOH S হচ্ছে 0.05 আর B হচ্ছে কি 6, S হচ্ছে 0.05 আর B কত, B হচ্ছে 6। ওকে, তো আমরা NaOH এর S আর B নিয়ে কাজ করব। S হচ্ছে 0.05 S হচ্ছে 0.05 আর V কত 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ওইটা ml ছিল, লিটার নিয়ে গেলাম, নিচে কি ডিভাইডেড বাই 2। তাহলে ভ্যালুটা কত আসে দেখি। তো এটার ভ্যালুটা আসে হচ্ছে 0.05 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2। ওকে, তো এটার ভ্যালুটা আসছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ওকে, তো এটা ছিল 10 টু দি পাওয়ার -4, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার -3। কে বেশি, এটা বেশি এটা ছোট, যে ছোট সে হচ্ছে লিমিটিং, তার মানে NaOH হচ্ছে লিমিটিং। তো এখান থেকে সামারিটা কি পাইলাম, এখান থেকে সামারি হচ্ছে NaOH হচ্ছে লিমিটিং, NaOH হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো যে লিমিটিং সে কি হয়ে যায়, সে হচ্ছে তোমার শেষ হয়ে যায়। এখন এই বিক্রিয়াটাতে মানে এই প্রবলেমটাতে আমরা ডিরেক্টলি বলতে পারি, মানে অ্যান্সারটা প্রায় এখানে শেষ করে দেওয়া যায়। কেমনে শেষ করে দেওয়া যায়, আমরা বলতে পারি NaOH হচ্ছে লিমিটিং, তার মানে কি H2SO4 এক্সট্রা আছে, H2SO4 যেহেতু অ্যাসিড মিশ্রণটা অ্যাসিডিক হবে। আর অনেক সময় তোমাকে বলে দেয় যে pH নির্ণয় করার মাধ্যমে দ্রবণের প্রকৃতি বিশ্লেষণ করো, তো pHটা কেমন নির্ণয় করা যায় সেটা লিখে দেয়, ওইটা দিলে বেশি ভালো আর কি। pHটা বের করার মাধ্যমে, pHটা যদি 7 থেকে বড় হয় তাহলে ক্ষারীয়, 7 থেকে কম হলে অম্লীয়। pH বের করে এবার বলবো আর কি। তো NaOH যেহেতু লিমিটিং, তার মানে NaOH কি কমপ্লিটলি রিঅ্যাকশন করছে, আর H2SO4 এক্সট্রা থাকবে। তাহলে কীভাবে বিক্রিয়া করবে সেটা আমরা
বিক্রিয়া করে এক্সট্রা কতটা থাকবে সেটা দিয়ে দেখাই দিব। তাহলে দেখো H2SO4 আর NaOH বিক্রিয়া করছে। আমরা প্রত্যেকটা জিনিসের মোল আর সহগের সম্পর্ক জানি। আমরা জানি প্রত্যেকটা জিনিসের মোল ডিভাইডেড বাই সহগ, এটা অনুপাতটা সেম থাকে। তো N of H2SO4 ডিভাইডেড বাই H2SO4 এর সহগ কত দেখো তো। H2SO4 এটার সহগ হচ্ছে 1। তো N of H2SO4 1 ইকুয়ালস টু N of NaOH ডিভাইডেড বাই 2, এটা সমান হবে। তো আমি লিখতে পারি N of H2SO4 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু N of NaOH ডিভাইডেড বাই কি 2, মোল বাই সহগ সমান হবে। তাহলে N of H2SO4 এটা বের করে ফেলি। N of H2SO4 এখান থেকে আসলে আমরা কি বের করতেছি, এখান থেকে আমরা আসলে বের করতেছি H2SO4 NaOH এর সাথে কতটা বিক্রিয়া করে ফেলছে। এই যে মোলার সহগের সম্পর্ক থেকে যেটা লিখি সেটা হচ্ছে বিক্রিয়ায় কতটা অংশগ্রহণ করছে। NaOH যেহেতু লিমিটিং বিক্রিয়ক, সে সম্পূর্ণ অংশগ্রহণ করছে। তো আমরা এখানে NaOH এর মোল সংখ্যা বসে H2SO4 কতটা বিক্রিয়া করছে সেটা বের করে ফেলবো। তো N of NaOH বাই 2, NaOH এর মোল সংখ্যা N মানে S ইন্টু V ডিভাইডেড বাই 2, এটা ভ্যালুটা বের করব। হ্যাঁ, তো NaOH বাই 2 এটা ভ্যালুটা বের করবো। এটা অলরেডি আমরা বের করে ফেলছিলাম 1.5 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো N of NaOH বাই 2 S ইন্টু V ডিভাইডেড বাই 2 এটা করে বের করবা, দেখবা 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আসবে। তো এটার ভ্যালুটা আসবে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো এতটা H2SO4 বিক্রিয়া করে ফেলছে। ওকে, এতটা H2SO4 বিক্রিয়া করে ফেলছে। আচ্ছা, তাহলে H2SO4 এক্সট্রা কতটা থাকবে? H2SO4 এক্সট্রা থাকবে ছিল কতটা মাইনাস বিক্রিয়া করে ফেলছে কতটা। H2SO4 ছিল কতটা, ওই যে N ইকুয়ালস টু SV, N ইকুয়ালস টু S ইন্টু V গুণ করে বের করবা, দেখবে এটা আসবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমাদের এটা হচ্ছে বিক্রিয়াকৃত, এটা হচ্ছে বিক্রিয়াকৃত, আর যতটা বিক্রিয়া করে ফেলে সেটা কি শেষ হয়ে যাবে। এটা যেহেতু বিক্রিয়াকৃত, এটা কি শেষ হয়ে যাবে, এটা শেষ। তাহলে এক্সট্রা কতটা আছে, এক্সট্রা N of H2SO4, H2SO4 এর এক্সট্রা যতটা আছে সেটা মোল সংখ্যা। এটা মানে হচ্ছে ছিল কতটা মাইনাস বিক্রিয়া করে ফেলছে কতটা। ছিল কতটা, ছিল হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস বিক্রিয়া করে ফেলছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এটা মাইনাস করে দিব, তাহলে এক্সট্রা H2SO4 মোল সংখ্যা পেয়ে যাব। তো কত, 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। ওকে, তো এটা ভ্যালু আসছে 1.85 10 মাইনাস 3, 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এত মোল H2SO4 পাত্রের মধ্যে বা মিশ্রণের মধ্যে এক্সট্রা আছে, এটা হচ্ছে H2SO4 মোল সংখ্যা। আচ্ছা, এখন দেখো H2SO4 থেকে H প্লাস আসে কয়টা, H2SO4 থেকে H প্লাস আসে 2টা। তো H2SO4 এর মোল সংখ্যা যত হবে H প্লাস এর মোল সংখ্যা কি তার ডাবল হবে। তাহলে পাত্রের মধ্যে আমাদের এখন H প্লাস আছে, H প্লাস এর মোল সংখ্যা N of H প্লাস, এটা হবে H2SO4 এর ডাবল। এটা যদি বোঝার কনফিউশন থাকে এটা এমনি মনে রাখবার, বিক্রিয়া করে বের করা যায় কিভাবে। দেখো H2SO4 যদি আয়নিত হয় কিভাবে আয়নিত হবে, H2SO4 আয়নিত হইলে 2টা H প্লাস প্লাস হচ্ছে SO4 মাইনাস এভাবে আয়নিত হবে। তো আমরা লিখতে পারি কি N of H2SO4 ডিভাইডেড বাই তার সহগ 1 ইকুয়ালস টু N of H প্লাস ডিভাইডেড বাই তার সহগ 2। তো এখান থেকে N of H প্লাস বের করা যায় 2 ইন্টু এটা। তো H প্লাস এর মোল সংখ্যা N of H প্লাস এটা হবে 2 ইন্টু N of H2SO4। তো H2SO4 এর মূল সংখ্যা কি মাত্র বের করছি 1.85 10 টু দি পাওয়ার মাইনাস 3, এক্সট্রা কিন্তু এটা। তো অবশিষ্ট H2SO4 ছিল 1.85 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো এটা এখানে বসাই দিব, 2 দিয়ে গুণ করে দিব, N of H প্লাস চলে আসবে। ওকে, তো N of H প্লাস এটা ভ্যালু আসছে 1.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 2, সরি এটার সাথে ইন্টু 2 গুণ করবা, 1.85 10 টু দি পাওয়ার মাইনাস 3 এটার সাথে 2 দিয়ে গুণ করবা। তো এটার ভ্যালু আসছে 3. এটার ভ্যালু আসছে
3.7 ইন্টু 10⁻³ এটা হচ্ছে n অফ H প্লাসের ভ্যালুটা। ওকে, আবার আমরা কি জানি n ইকুয়ালস টু s ইন্টু ভি। H প্লাসের ঘনমাত্রা যেটা s সেটাকে আমরা H প্লাস লিখে এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি না? H প্লাসের ঘনমাত্রা n ইকুয়ালস টু s ইন্টু ভি। s এর জায়গায় লিখলাম H প্লাসের ঘনমাত্রা থার্ড ব্র্যাকেট ইন্টু ভি। ভি মানে আয়তন। এখন আয়তন বলতে কার আয়তন বসাবো? এসিডের আয়তনটা বসাবো নাকি ক্ষারেরটা বসাবো নাকি দুইটার যোগফল বসাবো? H প্লাস এখন কোথায় আছে? মিশ্রণে আছে। তো এখানে মিশ্রণে আয়তন বসাইতে হবে। মিশ্রণ আয়তন মানে কি? এসিড আর ক্ষারের দুইটা যোগফল। তো এখানে আয়তন বলতে টোটাল আয়তন, এসিড আর ক্ষারের দুইটা যোগফল বসাইতে হবে। তো দেখো এখানে এসিড আর ক্ষার কতটা ছিল? এসিড ছিল 20 ml আর ক্ষার ছিল 6 ml। 20 + 6 মানে 26 হবে। এ আর বি দুইটার যোগফল হবে। 20 + 6 মানে 26 ml হবে। আমরা একবার লিটারে বসাই দিব। তো 26 ইন্টু 10⁻³ এত লিটার। ওকে, তাহলে 10⁻³ 10⁻³ কাটা যাবে, H প্লাসের ঘনমাত্রাটা চলে আসবে। তাহলে H প্লাসের ঘনমাত্রা কি হবে? H প্লাসের ঘনমাত্রা হবে 3.7 ডিভাইডেড বাই 2.6। তো 3.7 ডিভাইডেড বাই 3.7 ডিভাইডেড বাই 26, এটা তো 26। 3.7 ডিভাইডেড বাই 26। ওকে, এটা বিল আসবে 0.1423। এটা হচ্ছে H প্লাসের ঘনমাত্রা। তাহলে পিএইচ মানে কি? মাইনাস লগ অফ H প্লাস। তো এখন পিএইচটা বের করব। পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস। তো মাইনাস লগ অফ H প্লাস মানে কত? মাত্র যেটা পাইছি, মাইনাস লগ অফ 0.1423। তো মাইনাস লগ অফ অ্যান্সার দিই, মাইনাস লগ অফ অ্যান্সার, মাইনাস লগ অফ অ্যান্সার। এটা বিল আসবে 0.8467। তো এই পিএইচ এর ভ্যালুটা কি আসছে? এই পিএইচ এর ভ্যালুটা 7 থেকে কম আসছে। পিএইচ এর ভ্যালু 7 থেকে কম হইলে মিশ্রণটা কি হয়? অম্লীয় হয়। তো বলবা মিশ্রণটা কি হবে? অম্লীয় হবে। ঠিক আছে, তো এইভাবে পিএইচ বের করে এক্সপ্লেন করাটা বেটার। ওকে, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো আমাদের এই ছিল ওভারঅল চ্যাপ্টার 4। থ্যাংক ইউ সবাইকে।